আজকে আমরা শুরু করব একটা নতুন চ্যাপ্টার। শুরু করব আমরা এসি। চ্যাপ্টারের নেম হচ্ছে এসি, অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট। তাকে এই অল্টারনেটিং কারেন্ট চ্যাপ্টার শুরু করার আগে আমি একটু বলি, যারা আমার কারেন্ট ইলেকট্রিসিটির পার্ট 1-এর ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখবে, কারণ সেখানে আমি কারেন্ট কী, কারেন্টের ক্লাসিফিকেশন, কারেন্ট কত ধরনের হয় তার সমস্ত ডিসকাস করেছি, সুন্দরভাবে ডিসকাস করে দিয়েছে। কারেন্ট কীভাবে তৈরি হয়, কারেন্টের যে বেসিক জায়গাটা সেখানে কিন্তু অবশ্যই ডিসকাস করা আছে খুব সুন্দরভাবে। সেই জন্য বলছি, যারা আমার কারেন্ট ইলেকট্রিসিটির পার্ট 1-এর ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আগে ওই ভিডিওটা কমপ্লিটলি দেখবে, তারপর আজকে এই ভিডিওটা তারা শুরু করবে। সেখানে আমি বলেছিলাম কারেন্ট ক্লাসিফিকেশন করেছিলাম, কারেন্টের অনেক ধরনের ক্লাসিফিকেশন করেছিলাম, কিন্তু আমরা এখানে সব ক্লাসিফিকেশনগুলো বলবো না। আমরা এখানে কারেন্টকে দুটো ভাগে ক্লাসিফাইড করব, একটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট আর একটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট বা এসি। ডিসি বলতে কি বললাম, ডাইরেক্ট কারেন্ট, আর এসি বলতে যেটা আমরা বুঝলাম অল্টারনেটিং কারেন্ট। ওকে, তো ফার্স্ট আমি ডিসিটা একটু ডিসকাস করবো, তারপর আমি এসিতে আসবো আমাদের চ্যাপ্টারে এসে, কিন্তু আমরা এসিটা বোঝার আগে একটু ডিসিটা বুঝে নিই, ঠিক আছে? তো ডাইরেক্ট কারেন্টটা কি সেটা আমরা ফার্স্ট এক্সপ্লেনেশন করব। ডাইরেক্ট কারেন্ট, দেখো ডাইরেক্ট কারেন্টে কি আমি কতগুলো পার্ট পার্টে এটাকে ডিসকাস করব। এক নাম্বার হচ্ছে সেই কারেন্টকে আমরা ডাইরেক্ট কারেন্ট বলবো যে কারেন্ট টাইমের রেসপেক্টে, যার মানের পরিবর্তন হতে পারে কিন্তু কোনো দিকের পরিবর্তন হয় না, যে কারেন্টের দিকের কোনো পরিবর্তন হয় না টাইমের রেসপেক্টে, অর্থাৎ টাইমের রেসপেক্টে দিক একই দিকে থাকে, ঠিক আছে? তাহলে ফার্স্ট কি আমরা ডেফিনেশনটা দেবো, এক্ষেত্রে বলবো সেই কারেন্টটাকে আমরা ডাইরেক্ট কারেন্ট বলবো যে কারেন্টের ক্ষেত্রে দ্য ডিরেকশন, এটা হচ্ছে মেন থিংস, দ্য ডিরেকশন of flow of current the direction of flow of current no changes, no change with time। তা যদি টাইমের রেসপেক্টে যদি কারেন্টের ডিরেকশনের কোনো চেঞ্জ না হয় তখন সেই কারেন্টকে আমরা বলবো সোজা কথা ডাইরেক্ট কারেন্ট। অর্থাৎ সাপোজ ধরলাম একটা কন্ডাক্টর, মানে এটার মধ্য দিয়ে ধরলাম কারেন্ট ফ্লো করছে, তাহলে ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে সবসময় কারেন্টের ডিরেকশনটা এই দিক বরাবরই হবে, কখনও কারেন্টের ডিরেকশন কিন্তু এই দিক বরাবর হবে না। অর্থাৎ টাইমের রেসপেক্টে আমি t=0 যদি দেখি তাহলে দেখবো কারেন্ট এই দিকেই ফ্লো করছে, t=1 সেকেন্ড, t=2, t=3, আমি যদি টাইম এর সাথে যদি দেখি তাহলে দেখবো যে কারেন্টের ডিরেকশন সবসময় কী আছে, কনস্ট্যান্ট আছে, একটা নির্দিষ্ট দিকে আছে। সেই জন্য এই ডিসি কারেন্টকে বলা হয় ইউনিডিরেকশনাল, এই জন্য এই কারেন্টটাকে বলা হয় ইউনিডিরেকশনাল কারেন্ট। এই জন্য ডিসি কারেন্টকে কী বলা হয়, ইউনিডিরেকশনাল কারেন্ট। ইউনিডিরেকশনাল কারেন্ট কেন বলা হয়, কারণ কারেন্টের দিকের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? 2 নম্বর যেটা সেটা হচ্ছে যে ডিসি কারেন্টের ম্যাগনিটিউড কিন্তু কম বেশি হতে পারে টাইমের রেসপেক্টে, ডিসি কারেন্টের মান কখনো বেশি হতে পারে কখনো কম হতে পারে। তাহলে দ্য ম্যাগনিটিউড of DC current may be constant or variable। তাহলে ডিসি কারেন্টের মানটা কিন্তু কখনো কখনো কনস্ট্যান্ট হয়, কখনো কখনো ভেরিয়েবল হতে পারে। ওকে,
নাম্বার 3 যে পার্টটা ইম্পর্টেন্ট পার্ট যেটা ডিসি কারেন্ট সম্পর্কে, সেটা হচ্ছে ডিসি কারেন্টের ক্ষেত্রে, ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে ভ্যালু পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে। তাহলে তাহলে ডিসি অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট, ডিসি বলতে ডাইরেক্ট কারেন্ট হ্যাজ পজিটিভ অর অ্যান্ড নেগেটিভ, দুটোই হতে পারে। সবসময় যে পজিটিভ হবে এমনটা না, ডিসি কারেন্ট নেগেটিভ হতে পারে। দেখো আমি যে স্টেটমেন্টগুলো এখানে বললাম, সেই স্টেটমেন্টগুলো এখানে ডিসকাস করব কতগুলো ডায়াগ্রাম দেখিয়ে। তাহলে আমরা ফার্স্ট অফ অল এখানে বলেছি যে কারেন্ট আর টাইম, ঠিক আছে, এখানে যা কিছু বলেছি সেটা হচ্ছে দুটো ফাংশন, দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি, কারেন্ট অ্যান্ড ফাংশন, কারেন্ট অ্যান্ড টাইম। তাহলে আমি যদি এখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে দেখাই, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে আমি ধরলাম এই দিক বরাবর হচ্ছে টাইম আর এই দিক বরাবর কারেন্ট। তাহলে ফার্স্ট যে স্টেটমেন্টটা বলেছিলাম, দ্য ডিরেকশন অফ ফ্লো অফ কারেন্ট নো চেঞ্জেস উইথ টাইম। তাহলে এই যে তিনটা স্টেটমেন্টকে কিন্তু কারেন্ট এবং টাইমের যদি আমরা যে গ্রাফগুলো দেখব, এই গ্রাফটাকে কিন্তু এই তিনটা স্টেটমেন্টকে হোল্ড করতে হবে, তবে সেটাকে আমরা ডিসি কারেন্ট বলতে পারি। তাহলে আমি ফার্স্ট একটা গ্রাফ ড্র করলাম এইটা, তাহলে এটা বলবো একটা ডিসি কারেন্ট, বিকজ এখানে টাইমের রেসপেক্টে কারেন্টের মান কী আছে, একই আছে। তাহলে আমি বলেছিলাম দ্য ম্যাগনিচিউড অফ দ্য ডিসি কারেন্ট মে বি কনস্ট্যান্ট হতে পারে, একই হতে পারে, অথবা ভেরিয়েবল হতে পারে। তাহলে এখানে দেখলাম টাইমের রেসপেক্টে কারেন্টের ভ্যালু কী আছে, কনস্ট্যান্ট আছে। তাহলে এখানে যেটা দেখলেন যে টাইমের রেসপেক্টে কারেন্টটা কী আছে, কনস্ট্যান্ট আছে। তাহলে আমার হোল্ড করেছে, আমি বলেছি এটা মেবি কনস্ট্যান্ট হতে পারে, ভেরিয়েবল হতে পারে, এখানে কনস্ট্যান্ট আছে, সেজন্য আমি এটাকে বললাম এক নাম্বার, এই স্টেটমেন্টটা এখানে হোল্ড করেছে। দেখো সেকেন্ড স্টেটমেন্ট কী আছে, ডাইরেক্ট কারেন্ট হ্যাজ পজিটিভ আর নেগেটিভ, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, এখানে ডাইরেক্ট কারেন্টের ভ্যালু অলওয়েজ পজিটিভই আছে, অবশ্য এটাকে হোল্ড করেছে। অ্যান্ড ফার্স্টে যেটা আছে, কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়নি, কারেন্টের ডিরেকশন কনস্ট্যান্ট, আর এটা কারেন্টের ডিরেকশন একই আছে, এই জন্য বলেছিলাম ইউনিট ডিরেকশনাল কারেন্ট। তাহলে এখানে কারেন্টের ডিরেকশন সবসময় পজিটিভই আছে। তাহলে ডিরেকশন এক্ষেত্রে দুটো হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ ডিরেকশন। তো এখানে কারেন্টের ডিরেকশন যেহেতু পজিটিভই আছে, সেই জন্য আমরা বলবো যে ফার্স্ট স্টেটমেন্টটাও এখানে হোল্ড করেছে, সেই জন্য বলবো এটা একটা ডিসি কারেন্টের গ্রাফ। আরেকটা ডিসি কারেন্টের গ্রাফ আমি ড্র করছি, দেখো এটাও ঠিক একই রকমভাবে আমি এই দিকে নিলাম টাইম, এই দিকে নিলাম কারেন্ট। এখন যে গ্রাফটা আমি ড্র করলাম, গ্রাফটা এরকম, তাহলে বললাম এটা একটা ডিসি কারেন্ট, বিকজ এখানে দেখো এখানে কারেন্টটা কিন্তু পজিটিভই আছে, কারণ কারেন্টটা পজিটিভই আছে, কিন্তু তার ম্যাগনিচিউডটা টাইমের রেসপেক্টে কখনো একটু বাড়ছে, আবার কমছে, আবার বাড়ছে, এভাবে বাড়া কমা ওঠানামা করছে, ঠিক আছে। আমি সেটা বলেছি, এটা হতেই পারে ম্যাগনিচিউড মেবি কনস্ট্যান্ট হতে পারে, ভেরিয়েবল হতে পারে, ম্যাগনিচিউডটা ভেরিয়েবল হতে পারে, ঠিক আছে, কিন্তু পুরো কারেন্টটা কিন্তু পজিটিভ কারেন্ট। তাহলে এটাকে আমরা একটা ডিসি কারেন্টের কার্ভ বলতে পারি। আবার একটা আমি ডায়াগ্রাম করছি, দেখো এইদিকে নিলাম টাইম আর এইদিকে নিলাম একই রকমভাবে, এইদিকে নিলাম কারেন্ট। যদি আমরা গ্রাফটা এভাবে ড্র করি, ঠিক আছে, এইভাবে যদি একটা কার্ভ ড্র করি, তাহলে এক্ষেত্রে যে কারেন্টটা দেখো, এক্ষেত্রেও টাইমের রেসপেক্টে কারেন্ট, এটাকে আমরা ডিসি কারেন্ট বলবো, কারণ এখানে তিনটা স্টেটমেন্টই এখানে হোল্ড করেছে। এই কারেন্টটা পজিটিভ কারেন্ট, এখানে ম্যাগনিচিউডে ভেরিয়েবল হয়েছে, কোনো অসুবিধা নেই, আর এটা হচ্ছে পজিটিভ। এটাকেও আমরা কি বলবো, এটাকেও আমরা বলবো যে এটা একটা ডিসি কারেন্টকে গ্রাফকে হোল্ড করেছে। এখানে তিনটে গ্রাফ আমি দেখালাম, এ একটা গ্রাফ, এ একটা গ্রাফ, এ একটা গ্রাফ, ঠিক আছে। এই গ্রাফটা যদি কারেন্ট এইভাবে হয়, অর্থাৎ টাইমের রেসপেক্টে কারেন্টের ভ্যালুটা যদি এভাবে কনস্ট্যান্ট থাকে, তখন এই ডিসি কারেন্টটাকে আমরা বলি পিওর ডিসি কারেন্ট। এই কারেন্টটাকে আমরা কি বলি, পিওর ডিসি, পিওর ডাইরেক্ট কারেন্ট। এই গ্রাফটা যার ক্ষেত্রে আছে সেটাকে আমরা বলবো পিওর ডিসি, এটাকে আমরা বলবো পিওর ডিসি, এটা পিওর ডিসি, পিওর ডাইরেক্ট কারেন্ট। যদি কারেন্টের এভাবে চেঞ্জ করে তখন সেটাও ডিসি কারেন্ট, বাট এটাকে আমরা বলি ইমপিওর ডিসি, এটা পিওর না, এটা হচ্ছে ইমপিওর ডিসি কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট, ইমপিওর ডাইরেক্ট কারেন্ট। তখন আমরা এরকম যদি হয় কারেন্টের চেঞ্জটা যদি এভাবে হয়, সেটাকে বলি আমরা ইমপিওর ডাইরেক্ট কারেন্ট। আর যদি এইভাবে ভ্যারি করে, সেটাকে আমরা বলি ফালস ডাইরেক্ট কারেন্ট, এটাকে আমরা কি বলবো, ফালস ডিসি। তাহলে তিন ধরনের ডিসি আমরা এখানে দেখালাম, একটা পিওর ডিসি, কারণটা যদি এরকম হয় সেটা হচ্ছে পিওর ডিসি, ইমপিওর ডিসি এবং পালস ডিসি। এভাবে যদি চেঞ্জ হয় কারেন্টটা, পালস আকারে চেঞ্জ হয়, তখন সেটাকে আমরা বলি পালস ডিসি, পালস ডাইরেক্ট কারেন্ট। ওকে, এখানে আরেকটা জিনিস বলে দিই, যেখানে কারেন্ট কিন্তু নেগেটিভও হতে পারে। নেগেটিভ হতে পারে মানে এইদিকে আমি নিলাম টাইম, এই দিকে নিলাম আমি কারেন্ট। আমি যে লাস্ট স্টেটমেন্টটা বলেছিলাম যে ডাইরেক্ট কারেন্ট হ্যাজ পজিটিভ অর নেগেটিভ, পজিটিভ হতে পারে, হ্যাজ পজিটিভও হতে পারে, আবার নেগেটিভও হতে পারে। তো নেগেটিভও সম্ভব, পজিটিভ সবসময় যে হতেই হবে এমনটা কোনো মানে নেই।
নেগেটিভও কিন্তু ডাইরেক্ট কারেন্ট হতে পারে। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলছি, যেমন এটা ধরলাম কারেন্ট এইভাবে চেঞ্জ করছে, তাহলে এটাকে আমরা কারেন্টটা যদি এভাবে চেঞ্জ করে, দেখো পুরো কারেন্টটা নেগেটিভ দিকেই আছে, যে কোনো একটা নির্দিষ্ট ডিরেকশন আছে, পজিটিভ টু নেগেটিভ হয়নি বা নেগেটিভ টু পজিটিভ হয়নি, কারেন্টটা কিন্তু হয় পজিটিভ হতে হবে নাহলে নেগেটিভ হতে হবে। ডাইরেক্ট কারেন্ট হতে গেলে কারেন্টটাকে হয় পজিটিভ হতে হবে নাহলে নেগেটিভ দিকে থাকতে হবে। এখানে পুরো কারেন্টটা নেগেটিভে আছে, কিন্তু কারেন্টের ভ্যালুটা চেঞ্জ করছে। কারেন্টের ভ্যালু চেঞ্জ হতেই পারে ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে। ম্যাগনিটিউড ফার্স্টেই বলেছি যে ম্যাগনিটিউড অফ দ্য ডিসি কারেন্ট মেবি কনস্ট্যান্ট আর ভেরিয়েবল, এটা ভেরিয়েবল হতেই পারে, কিন্তু তার ভ্যালুটাকে কনস্ট্যান্ট হতে হবে, সেটা পজিটিভ হতে হবে, আদারওয়াইজ নেগেটিভ হতে হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে এটা এই যে কার্ভটা, এইখানে কারেন্ট ভার্সেস টাইমের কার্ভ যদি এটা হয়, তখনও আমরা বলবো এটাও একটা ডাইরেক্ট কারেন্টের কার্ভ। এটাকেও আমরা কিন্তু ডাইরেক্ট কারেন্টের কার্ভ বলতে পারি, কিন্তু এক্ষেত্রে পুরো কারেন্টটা কিন্তু নেগেটিভে আছে। ওকে, তো এটা ছিল ডাইরেক্ট কারেন্টের বেসিক কনসেপ্ট। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম বা যেটা শিখলাম, আমরা ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে কারেন্টের ভ্যালু টাইমের রেসপেক্টে, কারেন্টের ভ্যালু টাইমের রেসপেক্টে সবসময় কী থাকবে, ইউনিডিরেকশনাল হবে, অর্থাৎ কারেন্ট পজিটিভ টু নেগেটিভ বা নেগেটিভ টু পজিটিভ হবে না। কারেন্ট সবসময় এক্ষেত্রে কী হবে, ইউনিডিরেকশনাল। টাইমের রেসপেক্টে কারেন্ট যদি ইউনিডিরেকশনাল হয়, তখন আমরা সেটাকে বলি ডাইরেক্ট কারেন্ট। ওকে, আচ্ছা, এই ডাইরেক্ট কারেন্টের যে সোর্স, যেটাকে আমরা বলি ডিসি সোর্স, একটা কারেন্ট ফ্লো করতে গেলে আমরা অবশ্যই একটা সোর্সের দরকার হয়, একটা উৎস দরকার হয়। তো এখানে যে সোর্সটাকে আমরা এখানে ড্র করি, সোর্সটা দেখানোর জন্য যেটা আমরা এইভাবে ড্র করি, এটা একটা ডিসি সোর্স। ফিজিক্সের ডিসি সোর্সকে এভাবে ড্র করতে হয়। এটা হচ্ছে পজিটিভ সাইড, এটা হচ্ছে নেগেটিভ সাইড। অলরেডি জানো, একটা ব্যাটারিটা হচ্ছে একটা ডিসি সোর্স। তাহলে এখান থেকে যে কারেন্টটা ফ্লো করবে, এটা হচ্ছে ডিসি কারেন্ট। ঠিক আছে, যেটার সাংকেতিক চিহ্নটা এইভাবে আমরা লিখে থাকি। ঠিক আছে, ডিসি সোর্সের ক্ষেত্রে এই পার্টটা আমরা জানি পজিটিভ পার্ট, এই পার্টটা হচ্ছে নেগেটিভ পার্ট। চলো নেক্সট আমরা চলে যাব এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট, যেটা আমাদের আজকের পার্ট। দেখো, এখন আমরা যেটা ডিসকাস করব সেটা অল্টারনেটিং কারেন্ট, এসি। এটা আমাদের আজকের চ্যাপ্টার, অল্টারনেটিং কারেন্ট। এর যে মেন স্টেটমেন্টটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট কাকে বলে, না এখানে বলতে হবে দ্য ডিরেকশন অফ কারেন্ট periodically আচ্ছা, দ্য ডিরেকশন অফ কারেন্ট রিভার্স পিরিয়ডিক্যালি, সব থেকে ভালো হবে রিভার্স পিরিয়ডিক্যালি। শর্টে আমি যদি বলি এটা বলবো। তাহলে এই ক্ষেত্রে আমরা কী বলবো, অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে কারেন্টের ডিরেকশনটা রিভার্স করে, পিরিয়ডিক্যালি রিভার্স করে, অর্থাৎ একবার পজিটিভ হবে, একবার নেগেটিভ হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মেন। এই জন্য যেহেতু এই ক্ষেত্রে কারেন্টের ডিরেকশনটা পজিটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু পজিটিভ হয়, যেটা ডিসি কারেন্টের ক্ষেত্রে হচ্ছিল না, এক্ষেত্রে কিন্তু দেখব যে এসি কারেন্টের ক্ষেত্রে কারেন্টটা টাইমের রেসপেক্টে একবার পজিটিভে আছে, একবার নেগেটিভে আছে, অর্থাৎ কারেন্টটা ডিরেকশন চেঞ্জ করছে। একটা কন্ডাক্টিং ওয়্যারের মতো দিয়ে কারেন্ট একবার এই দিকে ফ্লো করবে, আবার একবার ঠিক অপোজিট দিকে ফ্লো করে। কার ক্ষেত্রে, এসির ক্ষেত্রে। একই কন্ডাক্টিং ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট কিন্তু একবার যদি এই দিক থেকে এই দিকে ফ্লো করে, আবার ঠিক কিছু সময় পর আবার এই দিক থেকে এই দিকে ফ্লো করবে, অর্থাৎ পিরিয়ডিক্যালি কারেন্টের ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়। এই জন্য এটাকে আমরা বলি বাই ডিরেকশনাল কারেন্ট। তাহলে আমরা ডিসিকে বলেছিলাম ইউনিডিরেকশনাল, একদিকে কারেন্ট ফ্লো করছিল বলে, এটা দুদিকে কারেন্ট ফ্লো করে বলে এই কারেন্টটাকে আমরা বলি কি, বাই ডিরেকশনাল কারেন্ট। বাই ডিরেকশনাল কারেন্ট। তাহলে এক্ষেত্রে কী হবে, তাহলে এক নাম্বার হচ্ছে কারেন্টের ডিরেকশন, আর দু নাম্বার হচ্ছে এক্ষেত্রে কারেন্টের ম্যাগনিটিউড কিন্তু টাইমের রেসপেক্টে ভেরিয়েবল হতে পারে অথবা কনস্ট্যান্ট থাকতে পারে। কনস্ট্যান্ট তো থাকবেই না, ভেরিয়েবল হবে। তাহলে এক্ষেত্রে কারেন্টের ম্যাগনিটিউড কিন্তু বাড়া কমা করতে পারে। একই রকমভাবে কারেন্টের মেবি ভেরিয়েবল। দ্য ম্যাগনিটিউড অফ দ্য কারেন্ট, দ্য ম্যাগনিটিউড ম্যাগনিটিউড অফ দ্য কারেন্ট কিন্তু ভেরিয়েবল এখানে হতে পারে, কারেন্টের ম্যাগনিটিউড কম বেশি হতে পারে। এটা ছিল বেসিক স্টেটমেন্ট কার ক্ষেত্রে, অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে। তাহলে অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে যেহেতু কারেন্টের ডিরেকশন পরিবর্তন হচ্ছে, অর্থাৎ কারেন্ট পজিটিভে হয়, কারেন্টের ভ্যালু আবার নেগেটিভে হয়, কারেন্টের ভ্যালু নেগেটিভ হওয়া মানে কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে কারেন্টের ভ্যালু পজিটিভ হতে পারে, একসময় পজিটিভ হচ্ছে, একই সময় পজিটিভ হচ্ছে পিরিয়ডিক্যালি, আবার নেগেটিভ হচ্ছে। সেই জন্য আমরা বলি এর পোলারিটি পজিটিভ আর নেগেটিভ।
যেমন ডিসি কারেন্টের কোনো পোলারিটি থাকে না, বাট এসি কারেন্টের কিন্তু পোলারিটি থাকে। পোলারিটিটা হচ্ছে দুটো পোলারিটি হয়, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। কার ক্ষেত্রে? এসির ক্ষেত্রে দু ধরনের পোলারিটি দেখা যায়, পজিটিভ, নেগেটিভ। কিন্তু এই ডিসি কারেন্টে যেখানে কোনো পোলারিটি ছিল না। ওকে, তাহলে আমরা যদি এটা একটা গ্রাফ ড্র করি তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। এসি কারেন্টের যদি আমরা গ্রাফ ড্র করে দেখাই, তাহলে এসি কারেন্টের টাইমের রেসপেক্টে আমরা কতগুলো গ্রাফ ড্র করবো। এটা টাইম, আর এদিকে আমরা নিলাম এস আই। তাহলে এখানে বলেছি যে কারেন্টটা কী হয়, পিরিয়ডিক্যালি কী হয়, তার রিভার্স হয়, রিভার্স পিরিয়ডিক্যালি হয়, অর্থাৎ কারেন্টের ডিরেকশনটা পজিটিভ একবার হয়, একবার নেগেটিভ হয়, পিরিয়ডিক্যালি হয়। তো আমরা এইভাবে ড্র করতে পারি। তাহলে এক্ষেত্রে দেখো কারেন্টের ডিরেকশনটা পিরিয়ডিক্যালি একবার পজিটিভ হচ্ছে, অর্থাৎ এখানে এই হাফ সাইকেলে কারেন্টটা পজিটিভ, নেক্সট হাফ সাইকেলে কিন্তু কারেন্টের ভ্যালু আবার নেগেটিভ। তাহলে ফার্স্ট হাফ সাইকেলে কারেন্ট ইজ পজিটিভ, নেক্সট হাফ সাইকেলে কিন্তু কারেন্ট কী হচ্ছে, নেগেটিভ হচ্ছে। তাহলে পিরিয়ডিক্যালি রিভার্স হচ্ছে। আর ভ্যালু তো কম বেশি হচ্ছে, আমি বলেছি মেবি ভেরিয়েবল হতে পারে, অর্থাৎ এখানে ভ্যালুটা জিরো ছিল কারেন্টের ভ্যালু, তারপর বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হলো কারেন্টের ভ্যালু, আবার কমতে কমতে জিরো, আবার নেগেটিভ দিকে গিয়ে বাড়তে বাড়তে নেগেটিভের ম্যাক্সিমাম নেগেটিভ হলো, আবার কি হলো, জিরো হলো। তাহলে এটা একটা অল্টারনেটিং কারেন্ট, যেহেতু এটা পজিটিভ আর নেগেটিভ দুটো সাইডই আছে, অর্থাৎ পিরিয়ডিক্যালি হয়েছে, সেজন্য আমরা এটাকে পিরিয়ডিক্যালি যেহেতু কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়েছে, সেজন্য এটাকে আমরা কী কারেন্ট বলবো, এসি কারেন্ট। তো এরকম হতে পারে। আর কেমন হতে পারে এসি কারেন্টের ভ্যালু টাইমের রেসপেক্টে? এই দিকে আবার একটা গ্রাফ ড্র করছি আমি, এই দিক বরাবর আই নিলাম আর এই দিক বরাবর টি নিলাম। তাহলে এক্ষেত্রে কারেন্টটা এরকম হতে পারে, অর্থাৎ কারেন্টটা প্রথমে যখন টাইম জিরো তখন কারেন্ট কিন্তু জিরো, এই টাইমে একটা নির্দিষ্ট ভ্যালু ছিল, সেটা কনস্ট্যান্ট ছিল। একটা নির্দিষ্ট টাইম হওয়ার পর জিরো হয়ে গেল কারেন্টের ভ্যালু, আবার নেগেটিভ দিকে আবার পিরিয়ডিক্যালি এভাবে চেঞ্জ হতে পারে কারেন্টটা। অর্থাৎ কারেন্টের চেঞ্জটা টাইমের রেসপেক্টে কারেন্টের চেঞ্জ এভাবে হতে পারে। যেহেতু এটা পজিটিভ আর নেগেটিভ দুদিকে আছে, সেজন্য আমরা এটাকে কী বলবো, এসি কারেন্ট। এটা ডিসি কারেন্ট বলবো না, কারণ কারেন্ট পিরিয়ডিক্যালি সে কী করেছে, তার ডিরেকশন চেঞ্জ করেছে। ফার্স্ট হাফ সাইকেল আমি যদি এখান থেকে এটাকে হাফ সাইকেল বলি, তাহলে এই হাফ সাইকেলের কারেন্টটা ছিল পজিটিভ, নেক্সট হাফ সাইকেলের কারেন্ট কিন্তু নেগেটিভ হয়েছে, সেই জন্য আমরা বলবো পিরিয়ডিক্যালি চেঞ্জ করছে তার ডিরেকশন। এরকম হতে পারে এসি কারেন্ট। আর কেমন হতে পারে দেখো, আবার একটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে এই দিক বরাবর আই, এই দিক বরাবর যদি টি হয়, তাহলে এক্ষেত্রে কারেন্ট এভাবে হতে পারে। অর্থাৎ কারেন্টের চেঞ্জটা এভাবে হতে পারে। চেঞ্জ কিন্তু দেখো এর ক্ষেত্রে চেঞ্জটা ছিল এরকম, কারেন্টটা কীভাবে চেঞ্জ হচ্ছে, মানে প্রথমে জিরো, ম্যাক্সিমাম জিরো, প্রথমে কনস্ট্যান্ট, তারপরে আবার হঠাৎ করে জিরো, তারপরে আবার হঠাৎ করে ম্যাক্সিমাম, নেগেটিভ দিকে ম্যাক্সিমাম, আবার কনস্ট্যান্ট, আবার জিরো। এরকমভাবে হতে পারে বা এরকমভাবেও হতে পারে। ঠিক আছে, এটাকেও আমরা কী বলবো, এসি কারেন্ট। তাহলে এখানে ফার্স্ট হাফ সাইকেলে দেখো, এখান থেকে এটা হচ্ছে হাফ সাইকেল আমি যদি বলি, এই পুরোটাকে যদি একটা ফুল সাইকেল বলি, একটা ফুল চক্র বলি, তাহলে এটাকে বলবো হাফ সাইকেল। এই হাফ সাইকেল কারেন্টটা ছিল পজিটিভ দিকে, আর নেক্সট হাফ সাইকেলে মানে এখান থেকে এটা নেক্সট হাফ সাইকেলে কারেন্টটা কিন্তু আবার নেগেটিভ দিকে চলে এসছে, অর্থাৎ পিরিয়ডিক্যালি কারেন্টটা ডিরেকশন চেঞ্জ করছে। তাহলে এখান থেকে এখান পর্যন্ত কারেন্টটা যেদিকে ছিল, এখান থেকে ঠিক অপোজিট দিকে চলে গেছে। এরকম হতে পারে, বা টাইমের রেসপেক্টে কারেন্টের কার্ভ এরকমও হতে পারে। দেখো এরকমভাবে চেঞ্জ হতে পারে টাইমের রেসপেক্টে, কারেন্টের চেঞ্জটা এইভাবে হতে পারে। তাহলে এখানে তিন ধরনের, এই যে চার ধরনের আমি দেখালাম, একটা দুটো তিনটে ফোর টাইপস এসি কারেন্ট দেখালাম। প্রত্যেকটা কিন্তু এটা একটা এসি কারেন্ট, এটাও এসি কারেন্ট, এটাও এসি কারেন্ট, এটাও এসি কারেন্ট। কিন্তু এক্ষেত্রে শুধু এখানে আমরা যেটা দেখছি পিরিয়ডিক্যালি সে তার ডিরেকশন চেঞ্জ করছে। ফার্স্ট হাফ সাইকেলে যা ছিল নেক্সট হাফ সাইকেল ঠিক অপোজিট দিকে, এখানেও দেখলাম ফার্স্ট হাফ সাইকেলে পজিটিভ, নেক্সট হাফ সাইকেলে নেগেটিভ। আবার এখানে দেখলাম ফার্স্ট হাফ সাইকেলে কারেন্ট ছিল পজিটিভ, নেক্সট হাফ সাইকেলে কারেন্টে হয়ে গেল নেগেটিভ। এখানেও দেখলাম এটা এটা যদি পুরো একটা, এখান থেকে এটাকে আমরা যদি একটা ফুল সাইকেল বলি, এখান থেকে এটা একটা যদি ফুল সাইকেল বলি, তাহলে এখান থেকে এটা পজিটিভ ছিল, আবার এই নেক্সট সাইকেলের ভ্যালুটা কী হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। তাহলে এখানে পিরিয়ডিক্যালি চেঞ্জ করছে, অবশ্যই পিরিয়ডিক্যালি চেঞ্জ হতে হবে কার ক্ষেত্রে, এসি কারেন্টের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে চার ধরনের এসি কারেন্ট দেখালাম। এই ওয়েভটাকে আমরা বলি সাইনোসয়েডাল এসি কারেন্ট। এটা হচ্ছে সাইন ওয়েভ, কারণ এক্ষেত্রে যে চেঞ্জটা হচ্ছে এটা সাইন আকারে চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে সাইন ওয়েভ। এটা কি না, এটা হচ্ছে স্কোয়ার ওয়েভ, এটার নাম আছে, এটাকে আমরা বলি স্কোয়ার ওয়েভ। ঠিক আছে, এর ফর্মটা হচ্ছে স্কোয়ার ওয়েভের মতো, তোমরা 11-এ পড়ে এসেছো সাইন ওয়েভ, স্কোয়ার ওয়েভ। তাহলে দেখতেই পাচ্ছ এটা সাইন ওয়েভের মতো হচ্ছে, এটা যেহেতু স্কোয়ার ওয়েভের মতো হচ্ছে, তাহলে এটা স্কোয়ার ওয়েভ। আর এটা দেখতে পাচ্ছ এটা ট্রায়াঙ্গুলার ওয়েভ, এই ওয়েভটাকে আমরা বলি ট্রায়াঙ্গুলার ওয়েভ। আর এই যেটা ওয়েভটাকে দেখছো এই ফর্মটা, এটাকে আমরা বলি শর্টুথ ওয়েভ, শর্টুথ ওয়েভ। তাহলে প্রত্যেকটাই কিন্তু এটা সাইন ওয়েভ বলো, স্কোয়ার ওয়েভ আর ট্রায়াঙ্গুলার ওয়েভ বা শর্টুথ ওয়েভ আকারে যদি কারেন্ট চেঞ্জ হয়, তবে এই কারেন্টটাকে আমরা কি কারেন্ট বলি, এসি কারেন্ট বলি।
তাহলে এখানে দেখা যাচ্ছে এসি কারেন্টের প্রত্যেকের ক্ষেত্রে একটা মেন জিনিস দেখা যাচ্ছে যে এসি কারেন্ট টাইমের রেসপেক্টে কিন্তু তার ভ্যালু চেঞ্জ করছে অ্যান্ড ডিরেকশন চেঞ্জ করছে, দুটোই। তার ভ্যালু যেমন পরিবর্তন হচ্ছে তার ডিরেকশনের কিন্তু পরিবর্তন হচ্ছে। যেহেতু কারেন্টের ক্ষেত্রে ডিরেকশন এবং তার ভ্যালু চেঞ্জ হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমি বলবো এক্ষেত্রে যে দুটো ফাংশন এখানে আছে, একটা কারেন্টের সাথে টাইমের, দুটো ফাংশন, ফিজিক্যাল কোয়ান্টিটি, একটা কারেন্ট অ্যান্ড টাইম। তাহলে এক্ষেত্রে বলবো কারেন্ট এই যে ফাংশন অফ টি। কারণ আমরা যেটা দেখছি যে এক্ষেত্রে যেটা দেখছি এতগুলো ওয়েভ, যে এসির ক্ষেত্রে এতগুলো ওয়েভ দেখলাম, এই ওয়েভগুলোর ক্ষেত্রে আমরা দেখলাম যে টাইমের রেসপেক্টে এসির ভ্যালু চেঞ্জ হচ্ছে, সেজন্য আমরা বললাম এক্ষেত্রে কারেন্টটা এটা হচ্ছে ফাংশন অফ টি, টি এর ফাংশন। ঠিক আছে, তাহলে এই 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 ফাংশন অফ টিটা এটা সাইন ওয়েভের ক্ষেত্রে এটা সাইনোসয়েডাল হবে, এখানে ফাংশন অফ টিটা স্কোয়ার ওয়েভ হবে, এটা হচ্ছে এফ টিটা হবে ট্রায়াঙ্গুলার, এখানে এফ টিটা হবে শর্টুথ। এটার একটা বিশেষ নাম আছে, এই ধরনের ওয়েভকে বলা হয় শর্টুথ ওয়েভ। ঠিক আছে, তোমরা এটাকে সাইন ওয়েভ জানো, এটাকে স্কোয়ার ওয়েভ বলে, এটাকে ট্রায়াঙ্গুলার ওয়েভ বলে। আর এই লাইনগুলো দেখো এটা স্ট্রেট হবে, এটা কিন্তু স্ট্রেটভাবে নামবে, এটা এইভাবে যাবে আবার স্ট্রেটভাবে নামবে। যদি কোনো ওয়েভ এভাবে চেঞ্জ হয়, ওয়েভটা স্পেসিফিক একটা নাম আছে, এর নাম হচ্ছে শর্টুথ ওয়েভ। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে কারেন্ট ইজ আ ফাংশন অফ টি। এক্ষেত্রে কারেন্ট হচ্ছে টাইমের হচ্ছে ফাংশন বা অপেক্ষক, কারণ এখানে কারেন্টটা এই ভ্যালুটা ডিপেন্ড করছে কার উপর, টাইমের উপর ডিপেন্ড করছে। দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, একটা কারেন্ট অ্যান্ড টাইম, এখানে কারেন্টের ভ্যালুটা ডিপেন্ড করছে হচ্ছে টাইমের উপর। এখানে এফটিটা ডিফারেন্ট টাইপ টার্ন হতে পারে, ডিফারেন্ট টাইপ অফ টার্ন হতে পারে। এফটি ইজিক্যাল টু সাইনটি হতে পারে, কসটি হতে পারে, এটা বিভিন্ন রকম এফটিটা বিভিন্ন টাইপের হতে পারে। তো এসি কারেন্টের ক্ষেত্রে বেসিক্যালি আমরা 4 টাইপস দেখেছি। তাহলে এসি কারেন্টের ক্ষেত্রে এরকম 4 ধরনের আমরা পাবো কারেন্টের এফটিটা। এই যেমন এই ওয়েভটার ক্ষেত্রে এর একটা নির্দিষ্ট ইকুয়েশন আছে, এখানে আইটির একটা নির্দিষ্ট ইকুয়েশন আছে, এখানে যে আই এবং টি এর মধ্যে যে চেঞ্জটা হয়েছে এটা ইকুয়েশন আকারে লিখতে পারি। এখানে আমরা বলতে পারি আই ইজিক্যাল টু সাইন ওমেগা টি, এটা সাইনের যেহেতু সাইনোসয়েডাল ওয়েভ সেজন্য আমি বলে ফেললাম। তাহলে এই যে গ্রাফটা দেখেছো, এখানে আই এবং টি এর মধ্যে একটা ইকুয়েশন আমরা পাবো, এখানেও আই টি এর মধ্যে ইকুয়েশন পাবো, এখানেও আই এবং টি এর মধ্যে ইকুয়েশন পাবো। ওকে, তো এই জন্য আমি বললাম শর্টকাটে বললাম এক্ষেত্রে কারেন্টটা কি, এক্ষেত্রে কারেন্ট ইজ এ ফাংশন অফ টি। তো এই এসি কারেন্টের ক্ষেত্রে যেহেতু কারেন্টের ভ্যালুটা কনস্ট্যান্ট না, কারেন্টের ডিরেকশন যেহেতু চেঞ্জ হচ্ছে, সেই জন্য আমরা এসি কারেন্টের ক্ষেত্রে কী বের করতে চাইছি, ফার্স্টে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে এসি কারেন্টের ক্ষেত্রে এভারেজ ভ্যালু ক্যালকুলেট করব। কী ক্যালকুলেট করব? এভারেজ ভ্যালু বা মিন ভ্যালু, এভারেজ ভ্যালু অর মিন ভ্যালু আমরা ক্যালকুলেট করব। এভারেজ ভ্যালু অর মিন ভ্যালু, এটা ইম্পর্টেন্ট জিনিস। এভারেজ ভ্যালু অথবা মিন ভ্যালু আমরা ক্যালকুলেট করব কার ক্ষেত্রে? এর ক্ষেত্রে। ওকে, যেহেতু এখানে কারেন্টটা যেহেতু টাইম রেসপেক্টে কারেন্টের ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট নয়, সেই জন্যই আমরা কী করতাম, যদি কারেন্ট এভাবে চেঞ্জ করা সেক্ষেত্রে আমরা কী করি, এভারেজ ভ্যালু ক্যালকুলেট করি, নাম্বার 1। আর নাম্বার 2 যেটা করব ফার্স্ট আমরা, সেটা হচ্ছে কারেন্টের এভারেজ ভ্যালু ক্যালকুলেট করবো। আর 2 নাম্বার যেটা হচ্ছে আর এম এস ভ্যালু। আর এম এস মানে হচ্ছে রুট মিন স্কোয়ার, রুটস মিন স্কোয়ার ভ্যালু। কারেন্টের দুটো ভ্যালু আমরা বের করা শিখব, একটা হচ্ছে এভারেজ ভ্যালু আর একটা হচ্ছে আরএমএস ভ্যালু। ওকে, তাহলে এখানে আই ইজ আ ফাংশন অফ টি। তাহলে এই আই যদি ফাংশন অফ টি হয়, তাহলে আয়ের এভারেজ ভ্যালু কী হবে এবং আয়ের আরএমএস ভ্যালু কী হবে, আমরা দুটো ভ্যালু বের করা শিখব। ফার্স্টে আমি এভারেজ ভ্যালু ক্যালকুলেট করতে আসি। তাহলে এখানে কারেন্ট এবং এখানে একদম সিম্পলি ম্যাথমেটিক্যালি এবার এটা কিন্তু পুরোপুরি ম্যাথমেটিক্যাল কনসেপ্ট আমার লাগবে, কারণ এখানে দেখো আই এবং টি দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি, এই দুটো ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে রিলেশন আমরা জানি, যেখানে আই ইজ আ ফাংশন অফ টি। আই যদি টি এর অপেক্ষক হয়, তাহলে আয়ের এভারেজ ভ্যালু কীভাবে বের করবো, এটা বের করবো কীভাবে, পুরো ম্যাথমেটিক্যাল কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা এক্ষেত্রে আয়ের এভারেজ ভ্যালু ক্যালকুলেট করি। এই ম্যাথসটা কি আমি ডিটেলস আলোচনা করছি, মন দিয়ে শোনো। এবার আমি ম্যাথসে চলে যাচ্ছি, আমি একটু ফিজিক্স থেকে বেরিয়ে ম্যাথসে আসছি, কারণ ম্যাথসটা এখানে কাজে লাগবে। আই যদি ফাংশন অফ টি হয়, তাহলে আয়ের এভারেজ ভ্যালু কীভাবে বের করতে হয়, এটা ম্যাথসে আছে। এই ম্যাথসটা আমি বোঝানোর চেষ্টা করছি। সাপোজ আমি এখানে যেটা ধরবো, এখানে এটা বোঝানোর জন্য, এই এভারেজ ভ্যালু বোঝানোর জন্য আমরা কি করব, একটু ম্যাথসে চলে যাই। ম্যাথস কীভাবে বলেছে, কীভাবে বের করতে, কী নিয়ম শিখিয়েছে ম্যাথস, সেটা আমরা দেখব। কারণ ম্যাথস এখানে শেখানো, ম্যাথস আমাদের আমরা জানি ম্যাথস থেকে কীভাবে এই এভারেজ ভ্যালু ক্যালকুলেট করতে হয়। আমি ধরলাম এক্ষেত্রে দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি, এখানে আইটি আছে, আমি এখানে আইটি নিচ্ছি না ম্যাথসের জন্য। আমি কি করলাম, এখানে যে দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি নেব সেটা হচ্ছে ওয়াই এবং এক্স। এক্ষেত্রে আমরা যে দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়েছি সেটা হচ্ছে ওয়াই এবং এক্স। ঠিক আছে, তো এই দুটো ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে কী রিলেশন আছে না, ওয়াই যে ফাংশন অফ এক্স। এখানে বলবো ওয়াইটা ফাংশন অফ এক্স হলে ম্যাথমেটিক্যালি আমরা ওয়াইয়ের এভারেজ ভ্যালু, যেটাকে আমি ওয়াই বার লিখেছি, ওয়াই বারটা কীভাবে বের করতে শিখি বা বের করি সেটা আমি ডিসকাস করছি। পুরো ম্যাথসে চলে যাচ্ছি আমরা। তাহলে ওয়াই ইজিক্যাল টু এফ এক্স যদি বলে দেওয়া থাকে, তাহলে ওয়াই এভারেজ অর্থাৎ ওয়াইয়ের গড় মান যেটা আমরা লিখি ওয়াই বার কত হবে সেটা আমরা বের করা শিখব।
দেখো ওয়াই ইজ এ এফ এক্স, তাহলে সেটা অনেক ধরনের হতে পারে, এফ এক্সটা ডিফারেন্ট টাইপ হতে পারে। আমি ধরলাম এক্ষেত্রে ওয়াই এবং এক্সের মধ্যে যে কার্ভটা কেমন না, ওয়াই এক্সের মধ্যে কার্ভটা হচ্ছে এরকম টাইপের। এরকম এটা হচ্ছে ওয়াই ভার্সেস এফ এক্সের কার্ভটা কেমন টাইপের কার্ভ, এরকম একটা কার্ভ। এটা এরকম হতে পারে, ডিফারেন্ট টাইপও হতে পারে। আমি ধরলাম এরকম একটা, এই কার্ভটা হচ্ছে ওয়াই ইজিক্যাল টু এফ এক্সের কার্ভ, ঠিক আছে, এটা ওয়াই ইজিক্যাল টু এফ এক্সের কার্ভ। দেখো এই কার্ভ সবসময় যেরকম হবে এমনটা কোনো মানে নেই, এখানে ওয়াই যেহেতু ফাংশন অফ এক্স বলে দেওয়া আছে, তাহলে এটা ওয়াই ইজিক্যাল টু এম এক্স হতে পারে, তাহলে স্ট্রেট লাইন কার্ভ হবে, ঠিক আছে। ওয়াই ইজিক্যাল টু 4x হতে পারে, তাহলে প্যারাবোলিক কার্ভ হবে। যে সমস্ত আমরা কনিক যেগুলো জানি, অর্থাৎ প্যারাবোলা, হাইপারবোলা, সার্কেল, স্ট্রেট লাইন, ঠিক আছে, এত টাইপের হতে পারে কার্ভ, যার একটা নির্দিষ্ট ইকুয়েশন থেকে আমি তার স্ট্রাকচারিক্যাল বলতে পারি যে সেটা কেমন হতে পারে। তাহলে এক্ষেত্রে আমি ধরে নিলাম যে কার্ভটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ওয়াই এবং এফ এক্সের কার্ভ, ওয়াই ইজিক্যাল টু এফ এক্স কার্ভটা হচ্ছে এরকম। এখন যদি ওয়াই ইজিক্যাল টু এফ এক্স কার্ভ এটা হয়, তাহলে এখানে আমরা ওয়াইয়ের এভারেজ ভ্যালু ক্যালকুলেট করব। ওকে, তো আমরা ধরে নিলাম ওয়াইয়ের এভারেজ ভ্যালু হচ্ছে, ওয়াইয়ের যে এভারেজ ভ্যালুটা আমাকে ক্যালকুলেট করতে হবে, এটা হচ্ছে মেন টার্গেট। তো ম্যাথমেটিক্যালি বলা হয়েছে যে ওয়াইয়ের এভারেজ ভ্যালু বের করতে গেলে তোমাকে একটা জিনিস জানতে হবে, সেটা কি না, ওয়াইয়ের যে এভারেজ ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব সেটা হচ্ছে এক্সের কোন মান থেকে কোন মানের মধ্যে। কারণ ওয়াইয়ের যে আমরা এভারেজটা ক্যালকুলেট করব, এক্সের মিনিমাম ভ্যালু কত থেকে ম্যাক্সিমাম ভ্যালু কতর মধ্যে আমরা এভারেজ ভ্যালু ক্যালকুলেট করব। কার্ভ তো অনেক বেশি হতে পারে, কার্ভটা এভাবে চলে যেতে, এভাবে কন্টিনিউয়াসলি পরিবর্তন হতে থাকে, চলতে হতে, মানে এভাবে কন্টিনিউয়াসলি থাকতে পারে, এটা তো একটা কন্টিনিউয়াস ফাংশন কার্ভ, ঠিক আছে, এটা কন্টিনিউয়াস ফাংশন। তো কার্ভটা এইভাবে তো কন্টিনিউয়াস হতেই থাকতে পারে। তাহলে আমাকে এভারেজ ক্যালকুলেট করতে গেলে যেটা মাস্ট লাগবে সেটা হচ্ছে এক্সের রেঞ্জটা লাগবে, অর্থাৎ এখানে এক্সের মিনিমাম ভ্যালু এবং এক্সের ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু দুটো লাগবে, ঠিক আছে। তো আমি যার এভারেজটা ক্যালকুলেট করতে চাইছি তার মিনিমাম ভ্যালুটা আমি ধরে নিলাম এখান থেকে এর মধ্যে, কার্ভটা এখান থেকে ধরো এভাবে কার্ভটা পরিবর্তন হয়েছে, তো এভাবে কার্ভটা আছে, এদিকেও এক্সটেনশন করে দিচ্ছি, এভাবে কার্ভটা এভাবে পরিবর্তন হয়ে এভাবে যাচ্ছে। তো আমি এতদূর নিচ্ছি না, আমি এখানে যে দুটো পয়েন্ট নিচ্ছি, এই একটা পয়েন্ট আর এই পয়েন্ট, কোন পয়েন্ট, আর এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে এভারেজ ক্যালকুলেট করতে চাইছি। তাহলে এই পয়েন্টটা এখানে একটা এক্সের ভ্যালু আমি ধরলাম, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু এ, আর এখানে এক্সের যে ম্যাক্সিমাম ভ্যালু এটা হচ্ছে বি। তাহলে আমি এক্ষেত্রে এ আর বি এই দুটো লিমিটের মধ্যে আমি কিন্তু এফ এক্সের গড় মানটা বের করতে চাইছি। এটা এফ এক্স কার্ভ, এটা একটা এফ এক্স কার্ভ দেখতে পাচ্ছ, যার এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে আমরা এই এফ এক্সের গড় মান বের করতে চাইছি। তাহলে এখানে এ বির মধ্যে যদি এফ এক্সের গড় মান বের করতে হয় তাহলে কীভাবে বের করব, ঠিক আছে। তাহলে এখানে বের করার যে প্রসিডিওরটা সেটা আমি একটু লিখে দিচ্ছি। দেখো এই দিক বরাবর তাহলে কে আছে, এই দিক বরাবর হচ্ছে এক্স আর এই দিক বরাবর আছে ওয়াই। তাহলে আমরা বের করতে চাইছি ওয়াইয়ের, মানে ওয়াইয়ের এভারেজ ভ্যালু। তাহলে দেখো এখানে এ আর বি এর মধ্যে এমন একটাই পয়েন্ট পাওয়া যাবে, এটাই কিন্তু মিন থিওরিমে বলে দেওয়া আছে, যেটাকে বলা হয় দ্য মিন ভ্যালু থিওরিম, দ্য অঙ্কে আছে দ্য মিন ভ্যালু থিওরিম। মিন ভ্যালু থিওরিমে বলা আছে, পরিষ্কারভাবে বলা আছে যে এখানে এ আর বি ইন্টারভ্যালের মধ্যে এমন একটা পয়েন্ট পাওয়া যাবে, এমন একটা পয়েন্ট পাওয়া যাবে যে পয়েন্টে আমি ধরলাম এই পয়েন্ট, এমন একটা পয়েন্ট আমি ধরলাম এই পয়েন্টটা, সাপোজ ধরে নিলাম এই পয়েন্টে, দিস পয়েন্ট ইজ সি, নাম দিলাম পয়েন্টের নাম সি। এই পয়েন্টটি যে ওয়ার ভ্যালু, তাহলে এই পয়েন্ট ওয়ার ভ্যালু কোনটা, এখানে পয়েন্টটা ওয়ার ভ্যালু হচ্ছে এটা, তাহলে এই ভ্যালুটাই হচ্ছে, এই পয়েন্টে যে ওয়াইয়ের ভ্যালু সেই ভ্যালুটাই হচ্ছে ওয়াইয়ের এভারেজ মান। তাহলে এখানে দেখো ওয়াইয়ের মানটা এভাবে বাড়ছে, বাড়তে বাড়তে ওয়াই এভাবে টাইম এক্স বাড়ার সঙ্গে সঙ্গে ওয়াই এভাবে কী হচ্ছে, কমছে, কমতে 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 আবার বাড়ছে, আবার কমছে, এখান পর্যন্ত এসছে। তাহলে আমি যে ইন্টারভ্যালটা নিয়েছি এই ইন্টারভ্যালটা আগে নিয়ে নিয়েছি অলরেডি, তাহলে এই ইন্টারভ্যালের মধ্যে আমাকে ওয়াইয়ের এভারেজ ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তো দ্য মিন ভ্যালু থিওরি বলা আছে যে এ বি ইন্টারভ্যালের মধ্যে এমন একটা মাত্র বিন্দু পাওয়া যাবে, কেবল একটা সিঙ্গেল পয়েন্ট পাওয়া যাবে যে ভ্যালুতে এক্সের যে মানে আমরা ওয়াইয়ের এভারেজ ভ্যালুটা পাবো। তাহলে আমরা সেই ভ্যালুটাকে নিয়ে নিলাম এক্স ইকুয়ালস টু সি। তাহলে এক্স ইজ ইকাল টু সি বিন্দুতে আমরা এক্ষেত্রে ওয়াইয়ের এভারেজ ভ্যালুটা পাবো। তাহলে এক্স ইজ ইকাল টু সি বিন্দুতে তাহলে ওয়াই এভারেজ মানে হচ্ছে ওয়াই বারটা আমরা পাবো। তাহলে এক্স ইজ ইকাল টু সি আমি ধরে নিলাম এক্স ইজ ইকাল টু সি, তো ওয়াই বার পাবো, তাহলে ওয়াই বার ইজ ইকাল টু হবে এফ। তাহলে এক্স ওয়াই ইজ ইকাল টু যদি এফ এক্স হয় তাহলে এখানে এক্সের ভ্যালু কত বসাবো, সি। তাহলে এটা হচ্ছে আমার ওয়াই বার।
তাহলে ওয়াই বার ইজ ইকাল টু আমরা কি লিখতে পারি, ওয়াই বার দিস ইজ ইকাল টু এফ সি। অর্থাৎ ওই ফাংশানে যদি এক্স ইজ ইকাল টু সি বসিয়ে দিই তাহলে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমার এভারেজ ভ্যালু। এটাই আমাকে বলা আছে দ্য মিন ভ্যালু থিওরিমে, পরিষ্কারভাবে ম্যাথসে বলে দেওয়া আছে যে এবি ইন্টারভ্যালের মধ্যে এমন একটা বিন্দু পাওয়া যাবে যে বিন্দুতে ওয়াইয়ের যে ভ্যালু সেটাই হচ্ছে এভারেজ ভ্যালু। ওকে, ক্লিয়ার? আশা করি এই জায়গাটা সকলে বুঝতে পেরেছ। দেখো এখানে এই এফসি, তাহলে আমাকে বের করতে হবে এফসি। এফসি মানে এই কোনটা, তাহলে এফসি মানে হচ্ছে এই যে সি বিন্দুতে যে ওয়াইয়ের ভ্যালু, মানে এই যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমার এফসি। আমাকে এই ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে হবে। বেসিক্যালি এফসি হচ্ছে এই পয়েন্টটা, কোন বিন্দুটা, এই বিন্দুটা, ঠিক আছে, এটা হচ্ছে এফসি। তাহলে এখান থেকে যে এই যে হাইটটা এটা হচ্ছে এফসি, এই জন্য আমি এখানে লিখে দিচ্ছি দিস ইজ দ্য ওয়াই বার। ওয়াই বার মানে হচ্ছে এফসি। তাহলে এই ডিস্টেন্সটা আমাকে ক্যালকুলেট, ম্যাথমেটিক্যালি এই ডিস্টেন্সটা কীভাবে ক্যালকুলেট করা হয়, এফসি ইজ ইকাল টু, ম্যাথমেটিক্যালি আমরা বের করি এফসি দিস ইজ ইকাল টু হয়, দিস ইজ ইকাল টু 1/b মাইনাস এ ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স। তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটার ভ্যালু কত হবে, যদি তার এটা হচ্ছে তার ইন্টারভ্যাল, যেটা এ বি ইন্টারভ্যালের মধ্যে যদি আমরা সি পয়েন্টটাকে এফসির ভ্যালুটাকে বের করতে চাই, তাহলে এফসির ভ্যালু কত হয়, এফসি ইজ ইকাল টু হয় 1/b মাইনাস এ ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স ডিএক্স। ওকে, তাহলে এইটা হচ্ছে এফ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্সটা মানে কী বোঝানো হতে চাইছে, কী বোঝাচ্ছে সেটা আমি সবগুলো পরপর ডিসকাস করছি। তাহলে এইটা হচ্ছে আমার ফর্মুলা, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। তাহলে এফসি বের করার নিয়ম হচ্ছে, তাহলে এফসি মানে এভারেজ ভ্যালু, এফসি মানে তো ওয়াইয়ের এভারেজ ভ্যালু যেটা ওয়াই বার, তাহলে এটা হচ্ছে, এটাই হচ্ছে ওয়াই বার। তাহলে ওয়াই বার ইজ ইকাল টু কত হবে, 1/b মাইনাস এ টু বি এফ এক্স ডিএক্স। এবার বলি এখানে কতগুলো জিনিস ডিসকাস করে ফেলি, যে এইটার এফসির ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন মানে কি। এফসির ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন মানে আমাকে ফার্স্টে বুঝতে হবে, এটা হচ্ছে মেন থিংস। তাহলে ফার্স্ট অফ অল আমরা যেটা বুঝবো যে এফসির ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন এ টু বি এফ এক্স ডিএক্স। আগে বলি, এখানে একটু শর্টে বলি, যে যদি আমরা একটা ইন্টিগ্রেশন মানে এটাই বুঝি যে এ টু বি এফ এক্স ডিএক্স, এটার মানে হচ্ছে, ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে এখানে এ বি যে এরিয়াটা নিয়ে আছে, অর্থাৎ এ বির মধ্যে যে এরিয়াটা আছে, এই কার্ভটা যে এরিয়াটা থাকে সেই এরিয়ার ভ্যালুটাই হচ্ছে এফ এক্স ডিএক্স। এটা হচ্ছে এই ডটেড লাইন, দ্য এরিয়া অফ দ্য ডটেড লাইন। এই যে আমি ডটেড লাইনটা করেছি দেখো, এই যে ডটেড লাইনটা, এর মধ্যে যে এরিয়াটা হচ্ছে এটাই হচ্ছে, এই এরিয়াটাকে আমরা বলবো কি এফ এক্স ডিএক্স। এ টু বি এফ এক্স ডিএক্স মানে হচ্ছে দ্য এরিয়া অফ দ্য ডটেড লাইন। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এই এরিয়ার ভ্যালুটাইকে আমরা বলি এ টু বি এফ এক্স ডিএক্স। তাহলে এই যে এরিয়াটা নিলাম, তাহলে এই এরিয়াটাকে আমরা কি করলাম, বি মাইনাস এ। তাহলে এখান থেকে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে বি, আর এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে এ, আর এই এখান থেকে টোটাল ডিস্টেন্সটা বি। তাহলে বি মাইনাস এ মানে হচ্ছে এই ডিস্টেন্সটা, এখান থেকে এই ডিস্টেন্সটা। তাহলে এই ডিস্টেন্সটা ডিভাইড করলে আমরা কি পেলাম, এই ভ্যালুটা পেয়ে গেলাম। ওকে, তাহলে এটা হলো কার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন, এ টু বি এফ এক্স ডিএক্স এর ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন। মানে এফ এক্সটা যে কার্ভটা হয়, এই কার্ভটা যে রিজিয়নটা জুড়ে আছে, এ আর বি এর মধ্যে যে রিজিয়নটা জুড়ে আছে, এই এরিয়াটা সেটা হচ্ছে এফ এক্স ডিএক্স। এখন আমরা যেটা জানবো, কার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন জানবো, এখন আমরা এফসির ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন জানবো। এফসি বলতে এখানে কী বোঝানো হয়েছে, তাহলে এখানে যেটা বোঝানো হয়েছে এফসি বলতে, দিস মিনস, এটা লিখে রাখো খাতাতে, যদিও আমার এটা ম্যাথমেটিক্যালের টার্ম, ম্যাথমেটিক্যালের কাজে লাগবে, তবু আমি এখানে বলে ফেলি। দিস মিনস দ্যাট there is a rectangle whose area exactly represent the area of the region under the graph, under the curve y is equal to fx.
তাহলে দেখো এটা কি রিপ্রেজেন্ট করছে, ফিজিক্যাল রিপ্রেজেন্ট, এই জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি, এফসির জিওমেট্রিক্যাল, এটা মানে কি বোঝানো হচ্ছে। তাহলে আমরা এফএক্স ডিএক্সের এই টার্মটার জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন বুঝলাম। এটা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন মানে একটা এরিয়াকে বোঝানো হচ্ছে। এ বির মধ্যে এই কার্ভটার যে এরিয়াটা জুড়ে আছে এই এরিয়াটাকে বলছে ইন্টিগ্রেশন এ টু বি এফএক্স ডিএক্স। তাহলে আমরা এর ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন জানলাম। এবার আমরা এফসি জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন জানবো। এফসি দিয়ে কী বোঝানো হচ্ছে, এফসি যেটা বোঝানো হচ্ছে এটা একটা রেক্টেঙ্গেলকে বোঝানো হচ্ছে, রেক্টেঙ্গেলকে, যে রেক্টেঙ্গেলটার এরিয়া এই এরিয়াটা অর্থাৎ এই এরিয়ার সাথে সমান হবে, অর্থাৎ এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ ডটেড লাইনের যে এরিয়াটা, এই এরিয়ার সাথে ইকুয়াল হবে। যে রেক্টেঙ্গেলটার এরিয়া এই এরিয়াটার সাথে, এটা কিন্তু একটা রেক্টেঙ্গেল নয়, এটা একটা, এই শেপটাকে আমরা রেক্টেঙ্গুলার শেপ বলতে পারি না, ঠিক আছে, এটা কোনো শেপই না। কিন্তু এইটা দিয়ে আমরা যেটা বোঝানো হচ্ছে, একটা রেক্টেঙ্গেলকে বোঝানো হচ্ছে যার এরিয়াটা হচ্ছে এই এরিয়ার সাথে সমান। সেই রেক্টেঙ্গেল কোন রেক্টেঙ্গেলটা, এই যে যেখানে দেখতে পাচ্ছ হয়, এটা হচ্ছে, এটা দিয়ে আমরা কোন রেক্টেঙ্গেলটাকে বোঝাবো এক্ষেত্রে আমরা যদি এটা যদি ওয়াই হয় তাহলে এই যে রেক্টেঙ্গেলটা দেখো, এই রেক্টেঙ্গেলটা, এই এরিয়া যা হবে, এই এরিয়াটা অর্থাৎ এখান থেকে এই এরিয়াটা যা হবে, ওকে, এই রেক্টেঙ্গেলটাকে বোঝানো হচ্ছে কোন এফসি দিয়ে। এফসি মানে হচ্ছে এই 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 রেক্টেঙ্গেলটার যে এরিয়া সেটা হচ্ছে এফসি। তাহলে এই রেক্টেঙ্গেলটার দৈর্ঘ্য প্রস্থ কত না, দৈর্ঘ্যটা হচ্ছে, এটা হচ্ছে কত, বি মাইনাস এ। তাহলে এখানে এর উইথটা হচ্ছে, দৈর্ঘ্যটা হচ্ছে বি মাইনাস এ, যে রেক্টেঙ্গেলটার দৈর্ঘ্য হচ্ছে বি মাইনাস এ, আর যার প্রস্থটা হচ্ছে এখানে প্রস্থটা হচ্ছে ওয়াই বার, এবং এটা হচ্ছে উইথ, আর একটা হচ্ছে প্রস্থটা হচ্ছে ওয়াই বার, এখান থেকে এটা হচ্ছে ওয়াই বার, যার প্রস্থটা হচ্ছে ওয়াই বার। তাহলে এটা মাথায় রাখতে হবে। তাহলে হচ্ছে যে রেক্টেঙ্গেলটার হচ্ছে প্রস্থ হচ্ছে ওয়াই বার এবং দৈর্ঘ্য হচ্ছে বি মাইনাসে, সেই রেক্টেঙ্গেলটা ডিনোট করছে এফসি। তাহলে প্রকৃতপক্ষে এভারেজ ভ্যালুটা হচ্ছে তাহলে এই যে এরিয়াটা ছিল আমাদের এফএক্স ডিএক্সের যে এরিয়া, এই এরিয়াটা ঠিক সমান ক্ষেত্রফল বিশিষ্ট আরেকটা রেক্টেঙ্গেল, একটা আয়তক্ষেত্র, রেক্টেঙ্গেল বলতে একটা আয়তক্ষেত্র নিতে হবে, একটা আয়তক্ষেত্র নিয়ে আমি নিলাম, যে আয়তক্ষেত্রের এরিয়া এবং এই এরিয়াটা কিন্তু সেম, ঠিক আছে, দুটো জনের এরিয়া সেম, আর যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হচ্ছে হবে বি মাইনাস এ আর প্রস্থটা হবে ওয়াই বার। এই আয়তক্ষেত্রটাকেই ডিনোট করছে, আয়তক্ষেত্রের এরিয়াটাই ডিনোট করছে এফসি। দিস ইজ দ্য এভারেজ ভ্যালু। তো আমরা এত কিছু, এটা ম্যাথসে লাগবে, আমাদের এখানে লাগবে না, আমাদেরকে যেটা শুধু মনে রাখতে হবে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। যদি তাহলে ওয়াই যদি এফ এক্স হয়, ওয়াই যদি ফাংশন অফ এফ এক্স হয়, তাহলে ওয়াইয়ের এভারেজ ভ্যালু ওয়াই বার বা যেটাকে আমি বলেছি ওয়াই বার, যেটা হচ্ছে এফসি, এই এফসি বা এটাকে লিখে রাখতে পারো ওয়াই বার। তাহলে ওয়াই বার ইজিক্যাল টু হবে 1/b মাইনাস এ টু বি এফ এক্স ডিএক্স। এই ফর্মুলাটা আমাদের এখানে কাজে লাগবে, আর কিছু না, শুধু এইটুকু আমাদের লাগবে ফিজিক্সে। চলো তাহলে নেক্সট আমরা এভারেজ ভ্যালুটা ক্যালকুলেট করবো আমাদের কারেন্টের ক্ষেত্রে। তাহলে দেখো কারেন্টের ক্ষেত্রে আমরা কী লিখবো, তাহলে কারেন্টের ক্ষেত্রে আই ইজিক্যাল টু হচ্ছে ফাংশন অফ টি। কারেন্টের ক্ষেত্রে যেহেতু কারেন্ট হচ্ছে ফাংশন অফ টি হয়, কারেন্টের ক্ষেত্রে যেহেতু আই ইজ আ ফাংশন অফ টি, সো হেয়ার আই ইজ এ ফাংশন অফ টি। তাহলে এক্ষেত্রে আই এভারেজ কী হবে, যেটাকে আমরা আই বার লিখছি, তাহলে আই বার ইজিক্যাল টু আমি লিখতে পারি কি, আই বার দিস ইজ ইকাল টু, সিমিলার ফর্মুলা ইউজ করবো, যেখানে ওয়াই ইজিক্যাল টু এফ এক্স যদি হয়, সেক্ষেত্রে আমি বললাম ওয়াই বার ইকুয়ালস টু, তাহলে কত হবে, ওয়াই বার ইজিক্যাল টু 1/b মাইনাস এ টু বি এফ এক্স ডিএক্স। ঠিক আছে, এটা আমরা জানি ওয়াই ইজিক্যাল টু এফ এক্সের ক্ষেত্রে। তাহলে ওয়াই আই ইজিক্যাল টু এফ টির ক্ষেত্রে তাহলে আই বার ইজিক্যাল টু কী হবে, তাহলে এক্ষেত্রে বলবো 1/b মাইনাস এ ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ টি ডিটি। তাহলে এখানে লিখবো একটু, তাহলে যেখানে হচ্ছে এখানে হচ্ছে এই এ এন্ড বি, এটা হচ্ছে কি না টি এর লোয়ার লিমিট, আর বিটা হচ্ছে বি এরটা হচ্ছে টি এর আপার লিমিট, অর্থাৎ এখানে এ এবং বি এর মধ্যে আমরা এভারেজটা ক্যালকুলেট করতে চাইছি। সিমিলারলি এর মতো, তাহলে এটা আমরা ম্যাথমেটিক্যালি শিখে এসেছি, ওয়াই যদি ফাংশন অফ এফ এক্স হয়, তাহলে সেক্ষেত্রে ওয়াই বার ইজিক্যাল টু হয় 1/b মাইনাস এ টু বি এফ এক্স ডিএক্স। তাহলে এক্ষেত্রে আই যেহেতু ফাংশন অফ এফ টি, সেজন্য এখানে আই বার ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, 1/b মাইনাস এ টু বি এফ টি ডিটি। এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে করবো। দেখো একটা এক্সাম্পল আমি নিচ্ছি, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আমি ধরলাম ওয়াই ইজ এ, যেহেতু ফাংশন অফ টি, যেহেতু আমরা জানি ওয়াই ইজ এ ফাংশন অফ টি, সেজন্য আমরা নিলাম, আমি ধরলাম আইটা দিস ইজ ইকাল টু 3t²। যেহেতু ফাংশন অফ টি, সেজন্য আমরা লিখলাম আইটা হচ্ছে আই ইকুয়ালস টু 3t²। তাহলে যেহেতু আই ইকুয়ালস টু 3t² যদি আমি ধরে নিই, তাহলে এখানে বলেছে ফাইন্ড I average in time 0 to 2 সেকেন্ড।
তাহলে এখানে কী হবে, তাহলে এক্ষেত্রে আমাকে আই এভারেজ বের করব। তাহলে এখানে আমাকে যেটা বের করতে হবে আই এভারেজ, তাহলে যেখানে বলে দেওয়া আছে আই ইজ ইকাল টু 3t স্কোয়ার, এই ফাংশনটা বলে দেওয়া আছে এফটি ফাংশনটা 3t স্কোয়ার, তাহলে ফাইন্ড দ্য আই এভারেজ ইন টাইম 0 to 2 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে আমি বলবো তাহলে 0 to 2 সেকেন্ডের মধ্যে আমার টাইমটার লিমিটিং ভ্যালু বলে দেওয়া আছে, তাহলে টাইমের লোয়ার লিমিটটা বলে দেওয়া আছে 0 আর আপার লিমিটটা কত বলে দেওয়া আছে 2। তাহলে এক্ষেত্রে আমার এ ইকুয়ালস টু কত বলে দেওয়া আছে 0 আর বি ইকুয়ালস টু কী বলে দেওয়া আছে 2। আর এখানে ফাংশনটা বলে দেওয়া আছে এফটি, দিস ইজ ইকাল টু বলে দেওয়া আছে 3t স্কোয়ার। এফটি ইজ ইকাল টু কী বলে দেওয়া আছে 3t স্কোয়ার। সো আই এভারেজ তাহলে কী হবে, আই এভারেজ যেটা আমরা আই বার দিয়ে লিখেছি, তাহলে আই বার ইজ ইকাল টু ফর্মুলা ইউজ করবো, আই বার ইজ ইকাল টু 1/b মাইনাস এ টু ভি এফটি ডিটি। ওকে, তাহলে এটা ইজ ইকাল টু তাহলে কী হবে, তাহলে 1/b মাইনাস এ মানে 2 মাইনাস 0 এ টু বি। এবার দেখো এ টু বি মানে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 0 to 2। আচ্ছা এফটি ডিটি, এফটি ভ্যালু বসে দাও, এফটি ইজ ইকাল টু 3t স্কোয়ার ডিটি। এবার সিম্পল তোমরা কী করো ইন্টিগ্রেশন করো, তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে 1/2 হচ্ছে ইন্টিগ্রেশন 3t স্কোয়ার। আচ্ছা 3টা কনস্ট্যান্ট, 3টা আমি বাইরে বের করে নিচ্ছি, ইন্টু টি স্কোয়ার ডিটি ইন্টিগ্রেশন হবে t³/3। ঠিক আছে, গিয়ে আমরা এক্ষেত্রে লিমিটিং ভ্যালু বসালাম 0 to 2 লিমিটিং ভ্যালু। আচ্ছা 3টা যেহেতু কনস্ট্যান্ট, 3টাকেও আমরা বাইরে বের করে দিচ্ছি, তাহলে 1/3 আর 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে শুধু থাকবে t³ 0 to 2 t³ 0 to 2। তাহলে এক্ষেত্রে হবে তাহলে হাফ ইন্টু, তাহলে t³ বলতে এখানে 2 এর কিউব মাইনাস 0 কিউব, তাহলে দিস ইজ ইকাল টু হবে হাফ ইন্টু মাইনাস 0, দিস ইজ ইকাল টু 4। তাহলে এটা হবে এত অ্যাম্পিয়ার, কারেন্ট হবে এত অ্যাম্পিয়ার। দিস ইজ দ্য এভারেজ কারেন্ট। তাহলে এভাবে আমরা এভারেজ কারেন্টে বের করবো। তাহলে আমরা তো একদম ইজি, একটাই প্রসিডিওর, একটাই নিয়ম, আর কোনো নিয়ম নেই, একটাই নিয়ম, এভাবে আমরা এভারেজ ক্যালকুলেশন করবো। তাহলে এটা এক্সাম্পল 1। ঠিক আছে, এবার আমরা 2 নম্বর এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল 2। ঠিক আছে, এখানে কি বলা আছে, এখানে বলে দেওয়া আছে আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি। তাহলে এখানে আই যে ফাংশানটা, এই ফাংশানটা হচ্ছে এটা আই ইজ ইকাল টু আই নট সাইন ওমেগা টি। তাহলে এর ক্ষেত্রে সাইন কার্ভ হবে, এক্ষেত্রে এসি কারেন্টে কেমন না, এসি কারেন্টটা হচ্ছে এভাবে চেঞ্জ হচ্ছে, যেহেতু এটা সাইন কার্ভ তাহলে আমি বলবো এটা হচ্ছে একটা এসি কারেন্টের কার্ভের, এটা এভাবে হচ্ছে। এখানে এই দিকে আমরা যদি টাইম নিই আর এই দিকে যদি আমরা কারেন্টকে ডিনোট করি, তাহলে এক্ষেত্রে টাইম রেসপেক্টে কারেন্ট এইভাবে চেঞ্জ হচ্ছে, যেখানে আই ইজ ইকাল টু আই নট সাইন ওমেগা টি। ওকে, তো এইখানে দেখো এইটা একটা ফুল সাইকেল, তাহলে এখান থেকে এইখানে আসতে যে সময়টা লাগে একটা ওয়েভের ক্ষেত্রে, এটাকে আমরা বলি পর্যায়কাল। দিস ইজ ইকালটা আমরা যদি টাইমটা বলি টি, একটা পর্যায়কাল মানে হচ্ছে একটা পূর্ণ আবর্তন করতে যে সময়টা লাগে। তাহলে এখান থেকে ওয়েভটা এখান থেকে এখানে আসতে যেটা সময় লাগে সেটা হচ্ছে ক্যাপিটাল টি, যেটাকে বলা হয় পর্যায়কাল বা টাইম পিরিয়ড। তাহলে এখান থেকে এখানে যেতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে t/2। তাহলে একটা ফুল সাইকেল মানে টাইম ইন্টারভ্যালটা কত থেকে কত, 0 থেকে t এর মধ্যে। তাহলে আমরা এক্ষেত্রে এই যে সাইন ওয়েভটা দেখতে পাচ্ছ, আমরা 4 রকমের এসি কার্ভ দেখিয়েছিলাম, তার মধ্যে এটা হচ্ছে একটা টাইপ, যেটা একটা সাইন ওয়েভ। তো এই সাইন ওয়েভের ক্ষেত্রে একটা ফুল সাইকেলের জন্য এভারেজ কারেন্টটা বের করবো। তাহলে আমাকে এখানে ক্যালকুলেট করতে বলেছে, ক্যালকুলেট দ্য এভারেজ কারেন্ট, ক্যালকুলেট বা ফাইন্ড দ্য এভারেজ কারেন্ট ফর এ ফুল সাইকেল। তাহলে একটা ফুল সাইকেলের মধ্যে কারেন্টের এভারেজ, তাহলে ফুল সাইকেল মানে এখান থেকে এইখান পর্যন্ত, অর্থাৎ 0 থেকে টি টাইমের মধ্যে। তাহলে এখানে টাইম ইন্টারভ্যালটা 0 থেকে টি এর মধ্যে। তাহলে 0 থেকে টি এর মধ্যে যে কারেন্টটা ভ্যারি করছে দেখো, এবার 0 থেকে ম্যাক্সিমাম, আবার 0, আবার ম্যাক্সিমাম, আবার 0। তাহলে এই ইন্টারভ্যালের মধ্যে কারেন্টের এভারেজ মানটা কত আছে, বাড়ছে কমছে। তো এখানে এভারেজ মানটা আমাকে বের করতে বলেছে একটা ফুল সাইকেলের জন্য। দেখবো কীভাবে আমরা এই ফুল সাইকেলের জন্য আমরা এখানে এভারেজ কারেন্টটা বের করে দেখো। তো এইভাবে কীভাবে বের করবো আমরা এক্ষেত্রে এভারেজ কারেন্টটা। তাহলে এক্ষেত্রে আমরা সব কিছু জানি, তাহলে এক্ষেত্রে আমরা জানি 3টা জিনিস আমার লাগবে। একটা হচ্ছে এ লাগবে, তাহলে এটা হচ্ছে কি লোয়ার লিমিট, তার টাইমের লোয়ার লিমিট, এখানে হচ্ছে আইটি মানে হচ্ছে টাইমের লোয়ার লিমিটটা কত, এখানে 0। আচ্ছা বি হচ্ছে আপার লিমিট, সেটা হচ্ছে টি, ক্যাপিটাল টি, তাই তো। বিটা হচ্ছে আপার লিমিট, যার ভ্যালুটা বলে দেওয়া আছে আমার টি, কোনো অসুবিধা নেই। ওকে, আর এখানে যেটা লাগে আরেকটা জিনিস যেটা আমার লাগে সেটা হচ্ছে এফটি, ফাংশনটা লাগবে। এফটি ইজ ইকাল টু এখানে বলেও আছে আই নট সাইন ওমেগা টি। তাহলে একটা ফুল সাইকেলের জন্য এবার আমরা কি বের করব, আই এভারেজটা বের করব। তাহলে অতএব আই এভারেজ, দেয়ারফর আই এভারেজ, যেটাকে আমি আই বার লিখছি বা এটাকে এভাবে লেখা হয়, আই বার বা এক্সপেকটেশন অফ আই, এভাবে লেখা হয়। তাহলে এটা ইকুয়ালস টু কী হবে, তাহলে ফর্মুলা একই আছে 1/b মাইনাস এ ইন্টিগ্রেশন এ টু বি
এফ টি ডিটি, এই ফর্মুলা এখানে ইউজ করবো। তাহলে দিস ইজ ইকাল টু হবে তাহলে 1/b-a মানে 1/t-0 আচ্ছা এফ টি ডিটি মানে হচ্ছে সাইন ওমেগা আই নট। আচ্ছা আই নটটা যেহেতু কনস্ট্যান্ট তো আই নটটাকে বাইরে রেখে দিচ্ছি, আই নট সাইন ওমেগা টি ডিটি। ওকে, তাহলে দেখো এখানে সাইন ওমেগা টি ডিটি, এবারে ইন্টিগ্রেশন করবো, তাহলে এটা হচ্ছে তাহলে আই নট বাই ক্যাপিটাল টি, তাহলে সাইন ওমেগা টি ইন্টিগ্রেশন যদি আমরা করি তাহলে সেখানে আমরা কি ইন্টিগ্রেশন পাবো, সাইন ওমেগা টির ইন্টিগ্রেশন হবে মাইনাস অফ কস ওমেগা টি বাই ওমেগা, তাহলে সাইন ওমেগা টি ডিটির ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস অফ কস ওমেগা টি বাই ওমেগা। ঠিক আছে, আর এটা তোমার ইন্টিগ্রেশন নিয়মে জানো। তো যেহেতু এটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা নিচে নেমে গেল, তার সাইনের ডেরিভেটিভ মাইনাস কস ওমেগা টি বাই ওমেগা, লিমিটিং ভ্যালু বসিয়ে দাও 0 to t। ঠিক আছে, তাহলে সাইন ওয়েভের ক্ষেত্রে এখানে একটা জিনিস জানতে হবে, আমি আসছি সেটা পরে। তো এখানে দেখো তাহলে আমি লিমিটিং ভ্যালু এখানে যেহেতু ওমেগাটা কনস্ট্যান্ট, ওমেগাটাকে বাইরে বের করে নিলাম, তাহলে I0/t/ওমেগা, তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে থাকবে মাইনাস কস ওমেগা টি 0 to t। ওকে, এবার লিমিটিং ভ্যালু বসিয়ে দাও, তাহলে হবে I0/t ওমেগা মাইনাস অফ কস ওমেগা, এখানে টি এর ভ্যালুটা হবে ক্যাপিটাল টি, একবার টি এর ভ্যালু -0 মানে 0 বসাবো, মাইনাস অফ মাইনাস মানে এটা প্লাস কস 0। ঠিক আছে, এটা আসছে। এবার এখানে একটু জানতে হবে, একটা জিনিস তোমাদের জানতে হবে, ওইভাবে তোমরা জেনে এসেছো, যদি এটা সাইন ওমেগা টি হয়, এখানে ওমেগা মানে হচ্ছে তার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর টি মানে টাইম পিরিয়ড, এদের মধ্যে একটা রিলেশন হয়। এই রিলেশনটা কি না, টি ইজিক্যাল টু তোমরা জানো দিস ইজিক্যাল টু 2π/ওমেগা। তাহলে এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে I=I0, তোমরা জানো আই নটটা হচ্ছে অ্যাম্পলিটিউড, এই সাইন ওয়েভের অ্যাম্পলিটিউড বলতে এইটা ম্যাক্সিমাম ভ্যালু যেটা, এটা হচ্ছে I0, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে I0, ওমেগা হচ্ছে তার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে t=2π/ওমেগা জানি, তাহলে এই ক্ষেত্রে সেই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। তাহলে টি এর জায়গায় আমরা কী বসাবো, 2π/ওমেগা। তাহলে টি এর জায়গায় যদি 2π/ওমেগা বসিয়ে দিই, তাহলে এটা হচ্ছে দেখো I0, এখানেও বসিয়ে দিচ্ছি, টি এর জায়গায় আমরা কী বসাবো, 2π/ওমেগা। তাহলে এখানে তাহলে ওমেগা ইন্টু 2π/ওমেগা বসিয়ে দিলাম। ওকে, আচ্ছা এখানে দেখো cos 0 ভ্যালু কত, 1, তাহলে 1 মাইনাস কস ওমেগা টি, মাইনাস কস ওমেগা টি এর জায়গায় বসালাম 2π/ওমেগা, তাহলে ওমেগা কস ওমেগা, সরি এটা ওমেগা হবে, তাহলে কস ওমেগা টি এর জায়গায় বসালাম 2π/ওমেগা, তাহলে ওমেগা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা আছে। তাহলে দেখো এখানে ওমেগা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে যেটা আছে দেখো রিমেনিং টার্মটা হচ্ছে I0 ওকে বাই 2π, আর ব্র্যাকেটের মধ্যে আছে 1 মাইনাস কস অফ 2π। ওকে, তাহলে যেটা পেলাম I/2π ইন্টু 1 মাইনাস, তো 1 মাইনাস কস অফ 2π, তাহলে এখানে 1 cos 2π মানে হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 1 0, তাহলে এটা হচ্ছে 0। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা কী শিখলাম যে I0 সাইন ওমেগা টি, কারেন্টের ভ্যালু যদি I0 সাইন ওমেগা টি হয়, তাহলে একটা সাইন ওয়েভের ক্ষেত্রে বেসিক্যালি আমরা যেটা বলেছিলাম, এটা একটা এসি কারেন্টের যখন এক্সাম্পল বলেছিলাম, এসি কারেন্টের এক্সাম্পলে বলেছিলাম সাইন ওয়েভ হচ্ছে একটা এসি কারেন্ট। তো সাইন ওয়েভের ক্ষেত্রে, এসি কারেন্টের সাইন ওয়েভের ক্ষেত্রে একটা ফুল সাইকেলের জন্য কী হয়, এভারেজ কারেন্টটা কত হয়, এভারেজ কারেন্টটা 0 হচ্ছে, এটা সবসময় মনে রাখবে, এটা এমসিকিউ আসতে পারে যে সাইন ওয়েভের ক্ষেত্রে এভারেজ কারেন্টটা কত হয়, সাইন ওয়েভের ক্ষেত্রে এভারেজ কারেন্টটা হচ্ছে 0। এবার আমরা দেখবো এটা ফুল সাইকেলের জন্য বের করলাম। এবার নেক্সট আমরা যেরকম বের করবো ফাইন্ড দ্য এভারেজ কারেন্ট ফর হাফ সাইকেল। তাহলে হাফ সাইকেল যদি বলি, তাহলে এখান থেকে এর মধ্যে, হ্যাঁ এখানে দেখো এভারেজটা কেন 0 হচ্ছে, দেখো এই যখন ফার্স্ট হাফ সাইকেলে পজিটিভ হয়েছিল কারেন্ট, আবার নেক্সট হাফ সাইকেল কারেন্টটা পুরোপুরি নেগেটিভ হয়ে গেছে, তো ফার্স্ট হাফ সাইকেলে পজিটিভ, নেক্সট হাফ সাইকেলে নেগেটিভ, সেই জন্য এভারেজ কারেন্টটা 0 হয়ে গিয়েছিল। ঠিক আছে, এখন আমরা যেটা বের করবো, যে এভারেজ কারেন্ট বের করবো ফর হাফ সাইকেল, অর্থাৎ তখন টাইমের ইন্টারভ্যালটা হবে 0 থেকে t/2 এর মধ্যে। তাহলে একই রকম সিমিলারলি তোমরা করো, একই রকম হবে, শুধু চেঞ্জটা কোন দিকে, যদি আমরা হাফ সাইকেলের ক্ষেত্রে যদি করি, তাহলে শুধু চেঞ্জটা হবে 0 আর বি হবে t/2, বাকি ক্যালকুলেশন সেম। তাহলে আমরা এবার যেটা নেক্সট যেটা করবো, এভারেজ কারেন্টটা বের করবো ফর হাফ সাইকেলের ক্ষেত্রে। তাহলে নেক্সট ম্যাথটা দেখো, এখানেও সিমিলারলি নিলাম I=I0 সাইন ওমেগা টি, এখানে যেটা আমরা বের করবো I এভারেজ ফর হাফ সাইকেল, আমরা হাফ সাইকেলের ক্ষেত্রে I এভারেজ বের করবো। তাহলে হাফ সাইকেলের ক্ষেত্রে কী হবে, অর্থাৎ এটা যদি একটা ফুল সাইকেল হয়, তাহলে আমরা এখান থেকে অর্থাৎ টাইম ইন্টারভ্যালটা নেব 0 থেকে, এই টাইমটা হচ্ছে t/2। ঠিক আছে, এখান থেকে যদি টি হয়, তাহলে এটা অর্ধেক হচ্ছে t/2, তাহলে এই ক্ষেত্রে তাহলে A= কত হবে 0, B= কত হবে t/2,
সো আর এফটি তো বলেই দেওয়া আছে, এফটি দিস ইজ ইকাল টু আই নট সাইন ওমেগা টি। নেক্সট সিমিলার ক্যালকুলেশন করো। সো এখান থেকে আমি বলবো আই এভারেজ দিস ইজ ইকাল টু 1/b-a মানে t/2 - 0, মানে ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি t/2 ইন্টু ইন্টিগ্রেশন অফ a to b। তাহলে a to b মানে 0 to t/2 ft dt। তাহলে ft dt বলতে আই নট সাইন ওমেগা টি ডিটি। আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে কতটা উপরে চলে গেলে, এটা হয়ে যাচ্ছে 2/t ইন্টিগ্রেশন 0 to t/2। আচ্ছা, আই নটটা কনস্ট্যান্ট, আই নটটাকে বাইরে বের করে ফেললাম, সাইন ওমেগা টি ডিটি। তাহলে যেটা আমরা ফাইনালি যেটা পেলাম, দিস ইজ ইকাল টু 2i0/t সাইন ওমেগা টি ইন্টিগ্রেশন। তাহলে কী হয় আমরা জানি, কস ওমেগা টি বাই ওমেগা 0 to t/2, তাই তো। তো এটা যদি করি তাহলে দিস ইজ ইকাল টু হবে 2i0/t। আচ্ছা, এই ওমেগাটা কনস্ট্যান্ট, এটাকে বাইরে বের করে ফেললাম, তাহলে থাকবে মাইনাস অফ কস অফ ওমেগা টি 0 to t/2। এবার লিমিটিং হলো বসিয়ে দাও, দিস ইজ ইকাল টু 2i0/t ইন্টু ওমেগা। এখানে যদি ভ্যালুটা বসিয়ে দিই তাহলে এটা হবে মাইনাস অফ কস ওমেগা টি, এর ভ্যালুটা বসিয়ে দিলাম t/2 মাইনাস কস 0। এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, মানে মাইনাস অফ মাইনাস মানে প্লাস কস 0। লিমিটিং ভ্যালুটা এখানে পুট করে দিলাম। এবার টি এর মানটা বসিয়ে দাও, টি ইজ ইকাল টু আমরা কি জানি, টি ইজ ইকাল টু আমরা জানি 2π/ω হয়। ঠিক আছে, এটা তোমরা 11-এ পড়ে এসেছো সাইন ওয়েভের ক্ষেত্রে, টি ইজ ইকাল টু 2π/ω। তাহলে এখানে ভ্যালুগুলো বসিয়ে দাও, 2i0, টি এর ভ্যালুটা বসিয়ে দিলাম 2π/ω ইন্টু ওমেগা, ওকে, মাইনাস অফ কস, এটা হবে তাহলে ω/2 ইন্টু টি এর জায়গায় বসিয়ে দিচ্ছি 2π/ω প্লাস কস 0। তাহলে যেটা ফাইনাল ওমেগা এখানে ক্যান্সেল হচ্ছে, এখানে ওমেগা ক্যান্সেল হচ্ছে, সো 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো এখানে যেটা পাচ্ছি i0/ω মাইনাস অফ 2 ক্যান্সেল, মাইনাস অফ কস পাই প্লাস কস 0 মানে হচ্ছে 1। এরপর দেখো তাহলে কস পাই মানে হচ্ছে -1 মাইনাস +1 হয়ে যাচ্ছে, সো এটা হবে তাহলে 2i0/ω। তাহলে দেখতেই পাচ্ছি আমরা এক্ষেত্রে আই এভারেজটা কত আসছে, আই এভারেজ, তাহলে আই এভারেজ ইজ ইকাল টু 2i0/ω। তাহলে হাফ সাইকেলের ক্ষেত্রে তাহলে এভারেজ কারেন্টটা কত হবে, হাফ সাইকেলের ক্ষেত্রে এভারেজ কারেন্টটা হবে 2i0/ω। ওকে, তাহলে আমাদের বের করার দরকার ছিল এভারেজ কারেন্ট, আমরা এভারেজ কারেন্ট বের করতে শিখলাম, 3টে এক্সাম্পল দিয়ে দেখালাম। এবার আমরা এই এভারেজ কারেন্ট বের করে একটা শর্টকাট মেথড শেখাবো। শর্ট মেথড কীভাবে এত বড় বড় ইন্টিগ্রেশন না করে মুখে মুখে কীভাবে করা যায়, ঠিক আছে, শর্ট মেথড শেখাবো। এই শর্ট মেথড শিখতে গেলে তোমাদেরকে দুটো জিনিস জানতে হবে। এক নম্বর যে জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে সেগুলো হচ্ছে সাইন ওমেগাটির এভারেজ ভ্যালু জানতে হবে। এভারেজ অফ সাইন ওমেগাটি দিস ইজ ইকাল টু হচ্ছে 0 হয়, ঠিক আছে। কস ওমেগাটির এভারেজ ভ্যালু জানতে হবে, দিস ইজ ইকাল টু 0। আর সাইন স্কোয়ার ওমেগাটি এর এভারেজ ভ্যালু হয় হাফ, অ্যান্ড কস স্কোয়ার ওমেগাটির এভারেজ ভ্যালু কত হবে, হাফ। তো এগুলো তোমাদেরকে ফার্স্ট জানতে হবে, সাইন ওমেগাটি, কস ওমেগাটি, সাইন স্কোয়ার, কস স্কোয়ার, এই ভ্যালুগুলো 4টা ভ্যালু জানতে হবে। এই 4টা ভ্যালু জানা থাকলে আমরা কিন্তু শর্টকাটে এভারেজ ভ্যালু ক্যালকুলেশন করতে পারবো যে কোনো কারেন্টের ক্ষেত্রে। সাইন ওমেগাটির এভারেজ ভ্যালু যে 0 হয়, একটু আগে আমি প্রমাণ করে দেখিয়েছি, সেটা বের করতে গেলে তোমরা বের করতেই পারো। অবশ্যই এগুলো ফুল সাইকেলের ক্ষেত্রে সাইন ওমেগাটি 0 হয়। ফুল সাইকেলের ক্ষেত্রে আমাদের ধরে একটু আগে ক্যালকুলেশন করলাম, আই ইজ ইকাল টু i0 সাইন ওমেগাটি, দেখলাম তার একটা ফুল সাইকেলের ক্ষেত্রে এভারেজটা 0 হয়। একই রকমভাবে তোমরা নিজেরা প্রুভ করে দেখবে, কস ওমেগাটির ক্ষেত্রেও 0 হবে একটা ফুল সাইকেলের ক্ষেত্রে, এবং সাইন স্কোয়ার ওমেগাটির ক্ষেত্রে তোমরা নিজেরা ক্যালকুলেশন করে দেখবে, এবং কস স্কোয়ার ওমেগাটির ক্ষেত্রে তোমরা নিজেরা ক্যালকুলেশন করে দেখবে যে এই দুটো ভ্যালু হাফ হাফ হচ্ছে। কীভাবে করবে, সিমিলারলি তোমরা ওয়েবটা ধরে নেবে আগে, যে আই ইজ ইকাল টু, যেমন আমি i0 সাইন ওমেগাটি ধরেছিলাম, এখানে ধরে নিলাম i0 ইজ ইকাল টু সাইন স্কোয়ার ওমেগাটি। তারপর তোমরা এই আয়ের এভারেজ ভ্যালুটা ক্যালকুলেট করবে, ঠিক আছে। এখানে যদি তোমরা ক্যালকুলেট করে দেখো, দেখবে আয়ের এভারেজ ভ্যালুটা হচ্ছে হাফ আসছে। একই রকমভাবে তোমরা যদি আই ইজ ইকাল টু i0 কস স্কোয়ার ওমেগাটি যদি ধরো, তাহলে এখানে দেখবে আই এভারেজ ভ্যালুটা কত আসছে, হাফ আসছে। তাহলে আই ইজ ইকাল টু i0
কস স্কোয়ার ওমেগা টি ধরলেও এখানে আই এভারেজ ভ্যালুটা হাফ আসবে, আর এখানে আই ইজিক্যাল টু আই নট সাইন স্কোয়ার ওমেগা টি ধরলেও এখানে আই এভারেজের ভ্যালুটা কত আসছে, হাফ আসছে। এই দুটো তোমার ক্যালকুলেশন করে দেখবে। আমি এখানে এটা দেখাচ্ছি না, এটা মুখে মুখে বললাম যে সাইন ওমেগা টি ফুল সাইকেলের জন্য 0, কস ওমেগা টির এভারেজ ভ্যালু ফুল সাইকেলের জন্য 0, সাইন স্কোয়ার ওমেগা টির ফুল সাইকেলের জন্য হাফ, স্কোয়ার ওমেগা টির হাফ। এবার আমরা কীভাবে শর্টকাট মেথডটা কাজে লাগাবো দেখো। তাহলে আমরা কীভাবে শর্টকাট মেথডটাকে কাজে লাগাচ্ছি, যেমন এক্সাম্পল হিসাবে আমি বলি, তাহলে তোমাদের সুবিধা হবে। ধরলাম একটা কারেন্ট আছে, আই ইজিক্যাল টু বলে দেওয়া আছে আই নট প্লাস আই নট সাইন ওমেগা টি। এটা একটা কারেন্ট বলে দেওয়া আছে যে এটা হচ্ছে আই। তাহলে এখানে ফাংশন অফ টি হচ্ছে, এটা পুরোটাই হচ্ছে ফাংশন অফ টি। যদি এখানে তোমাকে বলে আই এভারেজ বের করতে, তো তোমাকে আই এভারেজ বের করতে গেলে তো কত কিছু জানতে হবে, মানে একটা ফুল সাইকেলের জন্য, অবশ্যই ফুল সাইকেলের জন্য তোমাকে আই এভারেজটা ক্যালকুলেট করতে বলেছে। তো আই এভারেজ ক্যালকুলেট করতে গেলে তোমাকে কীভাবে করতে হবে, যে নিয়মটা আমি শেখালাম একটু আগে, যে আই এভারেজ ইজ ইকাল টু, তাহলে তোমাকে করতে হবে 1/b মাইনাস এ টু বি এফ এক্স, মানে এফ টি ডিটি, মানে হচ্ছে এখানে তোমাকে করতে হবে আই নট প্লাস আই নট সাইন ওমেগা টি ডিটি। এটা তোমাকে ক্যালকুলেট করতে হবে, পুরো ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করার পর লিমিটিং ভ্যালু, এখানে লিমিটিং ভ্যালু ফুল সাইকেল মানে এখানে এর ভ্যালুটা 0 থেকে 2π মধ্যে তোমাকে ইন্টিগ্রেশন করে বের করতে হবে। অনেক টাইম লাগবে। সেজন্য আমরা কী করবো এক্ষেত্রে, শর্টকাট মতো মেথডটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা, এইভাবে আমরা এটা করতে পারি। দেখো এটা বলে দেওয়া আছে, তো এত কিছু করতে গিয়ে অনেক টাইম লাগবে, আমার মুখে মুখে করতে হবে। সেজন্য আমি কী করবো দেখো, যে এখানে আমরা জানি আই ইজিক্যাল টু আই নট বলে দেওয়া আছে আই নট সাইন ওমেগা টি। তাহলে আই এভারেজ কী হবে, তাহলে এক্ষেত্রে আই এভারেজ দিস ইজ ইকাল টু আমরা লিখতে পারি যে আই নট এভারেজ প্লাস আই নট এভারেজ সাইন ওমেগা টির এভারেজ, এভাবে আমরা লিখতে পারি এটাকে। তাহলে এখানে আই নট এটা কনস্ট্যান্ট, এর এভারেজ কনস্ট্যান্টের এভারেজ কনস্ট্যান্টই হয়, প্লাস আই নটই হবে। আর সাইন ওমেগা টির এভারেজ কী হবে না, সাইন ওমেগা টির এভারেজ আমরা জানি 0 ইন্টু 0, অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি আই এভারেজ ক্যালকুলেট করি তো সেটা কত হচ্ছে, আই এভারেজটা যেটা হবে সেটা হচ্ছে আই নট। মুখোমুখি হয়ে গেলে এত কিছু ইন্টিগ্রেশন করতে হলো না। ওকে, তাহলে আমরা এখানে রুট এভারেজ ভ্যালু ক্যালকুলেট করতে শিখলাম। এবার আমরা নেক্সট যাবো আরএমএস কারেন্ট, আরএমএস কীভাবে বের করতে হয়, রুট মিন স্কোয়ার, একদম ইজি। কী করবে, আগে স্কোয়ার করব, তারপর তার মিন করব, তারপর তার রুট করব, বাস। মিন করার যে নিয়মটা এখানেও সেম নিয়ম প্রযোজ্য। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এটাকে কী করব, আগে স্কোয়ার করে মিন করব, গড় করব, এভারেজ করব, তারপর তার সেটা রুট করব। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল দিলেই তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি ধরলাম আই ইজ ইকাল টু আই নট সাইন ওমেগা টি, কারেন্টটা আমার এটা আমি ধরলাম। এখন বলেছে এখানে আই আর এম এসটা বের করতে হবে। কি বের করতে হবে, আই আর এম এস। তাহলে এখানে বলেছে আই আর এম এস ক্যালকুলেট করো, রুট মিন স্কোয়ার রুট মিন স্কোয়ার কারেন্টটা তাহলে কত হবে, আই আর এম এস। তো আই আর এম এস কারেন্টটা তাহলে এখানে হবে, তাহলে প্রথমে এই কারেন্টটার কী করবো, আমরা স্কোয়ার করব। ঠিক আছে, তাহলে ফার্স্ট আই আর এম এস বের করতে গেলে ফার্স্ট স্টেপ হচ্ছে স্টেপ 1, স্টেপ 1-এ কী করবো, স্কোয়ার করবো। স্কোয়ার করলে কী হবে, তাহলে আই স্কোয়ার ইকুয়ালস টু তাহলে আই নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। এবার নেক্সট কী করবো, যেটা হলো নেক্সট স্টেপে কী করবো, স্টেপ 2-তে গিয়ে কী করব, আই স্কোয়ারের এভারেজ করব, আই স্কোয়ারকে কী করব, এভারেজ করব। ঠিক আছে, রুট মিন স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার তারপরে মিন তারপরে রুট। তাহলে প্রথমে তাহলে আই ইজিক্যাল টু যদি আই নট সাইন ওমেগা টি হয় তাহলে আই স্কোয়ার ইজিক্যাল টু এটা হবে, তাহলে এবার আই স্কোয়ারের এভারেজ করবো। ঠিক আছে, আমি এখানে শর্টকাট মেথডটাই শেখাচ্ছি, শর্টকাট মেথডেই করছি। যদি বেশি নাম্বার পড়ে তোমাকে পুরো ইন্টিগ্রেশন দিয়ে করতে হবে, নাহলে শর্টকাটে করতে পারো, কোনো অসুবিধা নেই। কম নাম্বার তাহলে তোমরা কোয়েশ্চেন নাম্বারের উপর ডিপেন্ড করছে সেটা। তাহলে এখানে আই স্কোয়ার ইজিক্যাল টু তাহলে কী লিখবো, তাহলে আই নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টির এভারেজ। তাহলে একটা আই নট স্কোয়ারের এভারেজ আর একটা হবে সাইন স্কোয়ার ওমেগা টির এভারেজ। তাহলে আই নট স্কোয়ার এটা কনস্ট্যান্ট, তাহলে এভারেজ কী হবে, আই নট স্কোয়ারই হবে ইন্টু সাইন স্কোয়ার এভারেজ, মানে সাইন স্কোয়ার ওমেগা টি এভারেজ আমরা কী বলেছিলাম, হাফ হয়, দিস ইজ ইকাল টু হাফ। তাহলে এটা যেটা পেলো সেটা হচ্ছে আই নট স্কোয়ারের ভ্যালু কী পেলাম, আই নট স্কোয়ার বাই 2। তাহলে আই স্কোয়ারের এভারেজ যেটা পেলাম সেটা আই নট স্কোয়ার বাই 2। এবার স্টেপ 3-তে আমরা কী করব, যে এই যে স্কোয়ার হলো তারপর এটার রুট করব, মানে রুট অফ আই স্কোয়ারটা বের করব। তা রুট অফ আই স্কোয়ার করলে কী হবে, পুরোটা হয়ে যাবে, তাহলে আই নট স্কোয়ার বাই 2। তাহলে দিস ইজ ইকাল টু হবে আই 0 বাই রুট 2। তাহলে আই ইজ ইকাল টু আই নট সাইন ওমেগা টি, তাহলে সাইন ওয়েভের ক্ষেত্রে তাহলে আর এম এস কারেন্টটা কত হয়, আই নট বাই রুট 2। নেক্সট আরেকটা এক্সাম্পল নিচ্ছি, দেখো এটা হচ্ছে এক্সাম্পল
1। নেক্সট একটা এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পল 2। তার ক্ষেত্রে আমরা আরএমএস কারেন্ট বের করব। আচ্ছা দেখো, নেক্সট এক্সাম্পল আমি ধরলাম I ইজ ইকাল টু I1 সাইন ওমেগা টি প্লাস বলে দেওয়া আছে ধরো I2 কস ওমেগা টি। তাহলে একটা কারেন্ট বলে দেওয়া আছে I ইজ ইকাল টু I0 সাইন ওমেগা টি I2 কস ওমেগা টি। তাহলে এখানে আমাকে বের করতে বলেছে IRMS কত হবে। অবশ্যই একটা ফুল সাইকেলের ক্ষেত্রে যা কিছু এখানে করছি সব ফুল সাইকেলের ক্ষেত্রে ধরে নেবো, ঠিক আছে? কিছুই বলে দেওয়া না থাকে মানে বুঝে নিতে হবে ফুল সাইকেল, ঠিক আছে? আর এই শর্টকাট নিয়মটা কিন্তু ফুল সাইকেলের জন্য প্রযোজ্য। যদি কোনো কারণে ইন্টারভ্যালটা পাল্টে দেয়, ডাবল সাইকেল বা হাফ সাইকেল বলে দেওয়া হয়, তাহলে কিন্তু এইভাবে করা যাবে না, পুরো ভুল হয়ে যাবে। তখন তোমাকে ইন্টিগ্রেশন দিয়েই করতে হবে। তাহলে এক্ষেত্রে IRMS বের করবো। তাহলে IRMS বের করার নিয়ম হচ্ছে প্রথমে I স্কোয়ার করতে হবে। আইটা বলে দেওয়া আছে। তাহলে ফার্স্ট স্টেপ 1-এ আমি কী করবো, একই রকমভাবে শেখাচ্ছি। দেখো স্টেপ 1-এ যেটা আমরা করবো সেটা হচ্ছে I স্কোয়ার। তাহলে I স্কোয়ার ইজিক্যাল টু কী হবে, তাহলে ফার্স্ট স্টেপে কী করবো, I স্কোয়ার বের করবো। তাহলে I স্কোয়ার ইজিক্যাল টু হবে তাহলে I1 প্লাস সাইন ওমেগা টি, I1 সাইন ওমেগা টি প্লাস I2 কস ওমেগা টি, পুরোটার হোল স্কোয়ার করে নিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে I স্কোয়ার বেরোলো। তারপর নেক্সট স্টেপ হচ্ছে স্টেপ 2-তে আমরা কী করবো, I স্কোয়ারের এভারেজ করবো। তাহলে I স্কোয়ারের এভারেজ হচ্ছে তাহলে এটার এভারেজ করতে গেলে আমরা কী করবো, যেটা শর্টকাট নিয়মটাই করবো এক্ষেত্রে। তাহলে প্রথমে হচ্ছে যেমন I1 আছে, I1-এর এভারেজ করবো ইন্টু সাইন ওমেগাটির এভারেজ করবো প্লাস, আচ্ছা সরি, কারণ এটা তো স্কোয়ার আছে না উপরে, তার আগে স্কোয়ারটা ভেঙে ফেলি, তাই না? তাহলে স্টেপ 1টা আগে কমপ্লিট করি। তাহলে স্টেপ 1টা I স্কোয়ার, তাহলে I স্কোয়ার ইকুয়ালস টু আমরা এখানে করবো I1 স্কোয়ার, এটা হবে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস 2I1 I2 সাইন ওমেগা টি ইন্টু কস ওমেগা টি, হ্যাঁ, প্লাস I2 স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি। এটা হলো I স্কোয়ার, ঠিক আছে? এরপরে আমরা স্টেপ 2টা করবো, স্টেপ 2। তাহলে এবার কী করবো, আমরা I স্কোয়ারের এভারেজ বের করবো। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন দিয়ে করি অনেক বড় হয়ে যাবে, সেজন্য এখানে শর্টকাট মেথডটাই অ্যাপ্লাই করবো। দেখো তাহলে I1 স্কোয়ারের এভারেজটাকে এভাবে লিখবো আমরা, I1 স্কোয়ার এর এভারেজ অফ সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস, আচ্ছা এটা I1 এভারেজ, I2 এর এভারেজ, আচ্ছা 2 সাইন ওমেগা টি কস ওমেগা টি মানে হচ্ছে 2 সাইনে কস বি, মানে সাইন 2 সাইনে কস বি। হ্যাঁ, এখানে 2 সাইন থিটা কস থিটা আছে, মানে আমরা লিখতে পারি সাইন 2 থিটা, মানে সাইন 2 ওমেগা টি, ঠিক আছে? প্লাস I2 স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি, তাহলে I2 স্কোয়ারের এভারেজ আর কস স্কোয়ার ওমেগা টির এভারেজ, ঠিক আছে? তাহলে I1 স্কোয়ার এভারেজ কী হবে, I1 স্কোয়ারই হবে। আচ্ছা সাইন স্কোয়ার ওমেগা টির এভারেজ আমরা জানি হাফ হয়, প্লাস আচ্ছা I1 I2-র এভারেজ, I1-এর এভারেজ I1 যেহেতু কনস্ট্যান্ট, এটার এভারেজ হবে I2 সাইন ওমেগা টি, মানে সাইন 2 ওমেগা টি আর সাইন থিটা, সাইন ওমেগা টির আমরা এভারেজ কত জানি, 0। তাহলে এটা হয়ে যাবে 0 ইন্টু 0 প্লাস এটা হবে I2 স্কোয়ার আর কস স্কোয়ার ওমেগাটির এভারেজ হবে হাফ। তাহলে এটা 0 হয়ে যাচ্ছে পুরো টার্মটা। তাহলে এটা হয়ে যাচ্ছে I1 স্কোয়ার বাই 2 প্লাস I2 স্কোয়ার বাই 2। যদি আমরা 1/2 কমন নিয়ে নিই তাহলে এটা হবে I1 স্কোয়ার প্লাস I2 এর স্কোয়ার, দিস ইজ ইকাল টু, তাহলে আমরা I স্কোয়ার বেরোলাম। কিন্তু আমাদের বের করতে হবে কি না, আমাদের বের করতে হবে IRMS বের করতে হবে, অর্থাৎ স্টেপ 3-তে যেতে হবে আমাকে। সেখানে কি করতে হবে, IRMS ইকুয়ালস টু, ফাইনালি যেটা পাবো স্টেপ 3-তে IRMS, দিস ইজ ইকাল টু রুট অফ I স্কোয়ার, ঠিক আছে? তাহলে রুট অফ I স্কোয়ার যদি করি তাহলে দিস ইজ ইকাল টু রুট আন্ডার, এটা হবে হাফ অফ I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার। যদি এটা করি তাহলে এটা আসছে 1/√2 I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার, এটা রুটের মধ্যে থাকবে। তো দিস ইজ ফাইনালি দিস ইজ দ্য অ্যান্সার অফ IRMS, 1/√2 ইন্টু রুট আন্ডার I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার। এভাবে আমরা IRMS ক্যালকুলেট করতে পারি। এভাবে আমার কারেন্ট যদি বলে দেওয়া থাকে তাহলে আমরা ইজিলি IRMS I এভারেজ যা কিছু আমরা বের করতে পারবো, ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্ত।